আচ্ছা, আমরা লাইভে চলে এসেছি। তোমরা ভিডিওটা শেয়ার দেওয়ার আগে একটু দেখে নাও যে আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। একটু 1 মিনিট পর শেয়ার দাও ভিডিওটা, কারণ শেয়ার দিলে হয়তো অনেক জায়গায় ছড়িয়ে যাবে, পরে ভিডিওতে প্রবলেম থাকলে যদি আমাদের আবার ভিডিও স্টার্ট করা লাগে তখন একটা সমস্যা। সো তোমরা প্রথমে দেখে নাও যে আমার ভয়েস তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, আমার মাউথের সাথে আমার ভয়েসের সিনক্রোনাইজ হচ্ছে কিনা, এবং হচ্ছে লাইভটা তোমাদের কাছে স্পষ্ট কিনা। কারণ ক্যামেরা ফাই দিয়ে লাইভে এসেছি, আগে কিছুদিন ক্যামেরা ফাই দিয়ে আমি লাইভে মানে আমার যে প্রাইভেট ব্যাচগুলো রয়েছে সেখানে ক্যামেরা ফাই দিয়ে লাইভ আমি করতে গিয়ে ঝামেলায় পড়েছিলাম। সো দ্যাটস ওয়াই ফেসবুকের ডিরেক্ট লাইভ দিয়ে করা লাগছে। সো আমাকে একটু তোমরা জানাবে যে না এভরিথিং ওকে কিনা, সব কিছু ওকে যদি থাকে দেন তোমরা হচ্ছে যে লাইভটা শেয়ার দেওয়া স্টার্ট করো। আমরা ঘাসফড়িং নিয়ে একটু আলোচনা করব তোমাদের সাথে, একটু দেখি যে কিভাবে ঘাসফড়িংটা তোমাদের সামনে সহজভাবে উপস্থাপন করা যায়। ফারহান শেখও আজকে আমাদের লাইভে আছে, ধন্যবাদ ফারহান। ফারহান হচ্ছে যে লাইভে থাকে মাঝে মাঝে। ফারহান খুবই ভালো একটা ছেলে, সে ফিজিক্স পড়ায় এবং আমার স্টুডেন্টদের আমি সাজেস্ট করি যে ফারহানের কাছে ফিজিক্স পড়ার জন্য, কারণ খুবই ডেডিকেটেড একজন মানে টিচার। অনলাইনে বর্তমানে আসলে ডেডিকেটেড টিচার সকলে খোঁজে, ভালো টিচারের থেকেও ডেডিকেটেড টিচারের আসলে মূল্যটা বেশি বর্তমানে। ঠিক আছে, সো ফারহানকে থ্যাংক ইউ। সব কিছু ঠিকমতো দেখা যাচ্ছে ফারহান জানিয়েছে, এবং আমাদের সাথে প্রায় 80 জন লাইভে যুক্ত হয়েছে। সো আমরা আর 2 মিনিট পর শুরু করছি। তোমরা লাইভটা শেয়ার দিয়ে দাও, কারণ বারবার শেয়ার করবো না, শেয়ার দিয়ে দাও। এবং হচ্ছে যে আজকে প্রথম আমরা আমাদের ব্যাটলস অফ বায়োলজি গ্রুপ থেকে লাইভ ক্লাস নিচ্ছি। তো এই জন্য আমি একটু ভয় পাচ্ছি যে এতগুলো মানুষের সামনে লাইভ ক্লাস নিচ্ছি, কোনো কারেন্ট না চলে গেলেই হয়। আর আজকে প্রচণ্ড মাত্রায় গরম ঢাকা শহরে, এবং হচ্ছে যে তোমরা নানাজন হয়তো নানা জায়গা থেকে আছো, কোথায় কেমন গরম জানি না, ঢাকা শহর ভয়াবহ গরম চলছে 2 দিন ধরে। এবং হচ্ছে তাই সেজে গুজে আসতে পারিনি, ভেবেছিলাম যে প্রথম লাইভ গ্রুপ থেকে একটু সেজে গুজে আসবো, একটু ভালো শার্ট টার্ট পরে একদম সুটেড বুটেড হয়ে আসবো লাইভ ক্লাস নিতে। পরে ভাবলাম যে ধুরু, ক্লাস নেওয়া দিয়ে হচ্ছে কথা, যেভাবেই হোক ওদের সামনে উপস্থাপন করি, ক্লাসটা একটু ঠিকমতো নেই, যে ভয়াবহ লেভেলের যে গরম চলছে আমাদের চারদিকে। ওকে, সো সকলকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা পড়বো যে ঘাসফড়িং নিয়ে আমরা পড়ালেখা করব। সো ঘাসফড়িং ইংরেজি কি, আমরা শুরু করে দিই আমাদের লাইভ ক্লাস। তোমরা শেয়ার দিয়েছো অলরেডি, আশা করি যে আমরা আমাদের লাইভ ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, দেখা যায় যে আমাদের ঘাসফড়িং ইংরেজিটা আসলে কি, দেখো ইংরেজিটা নাম থেকে আমরা না কিছু জিনিস একটু বুঝতে পারি। গ্রাস হোপার বলা হয় ঘাসফড়িংকে, ঠিক আছে। তো গ্রাস মানে কি, ঘাস, আর হোপার মানে কি, হোপার কথাটা আসছে হপ থেকে না। এই হপ মানে কি, হপ ওয়ার্ডটার মিনিং হচ্ছে লাফানো। সো গ্রাস হপার মানে হচ্ছে সে ঘাসের উপর লাফায়। সো যে বিজ্ঞানী প্রথম ঘাসফড়িং দেখেছিল তার কাছে মনে হয়েছে ঘাসফড়িং ঘাসের উপর লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, এক ঘাস থেকে আরেক ঘাসে, বা এক ঘাস থেকে আরেক ঘাসে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই সে বিজ্ঞানী এই যে পতঙ্গটা রয়েছে সেই পতঙ্গটার নামকরণ করেছে ঘাসফড়িং, যে সে লাফ দিয়ে যায়। কারণ আমরা জানি ঘাসফড়িং ছাড়াও নানা প্রকারের ফড়িং আছে। ছোটোবেলায় তোমরা ধরতে কিনা জানি না, যে বাসায় মাঝে মাঝে ফড়িং আসলে ফড়িং ধরতে খুব মজা লাগতো। তো নর্মালি ফড়িং প্রজাতির যারা রয়েছে তারা লাফিয়ে লাফিয়ে চলে। সো এরা ঘাসের উপর লাফায়। সো দ্যাটস ওয়াই তখন থেকে তাদের নাম দেওয়া হয়েছে গ্রাস হোপার। সো হোপার মানে হচ্ছে লাফিয়ে চলে। এমন না যে তারা শুধুমাত্র লাফিয়ে চলতে পারে, আমরা জানি যে ঘাসফড়িং আমাদের কি করতে পারে, ঘাসফড়িং আমাদের হচ্ছে যে উঠতেও পারে। আমার হাতের লেখা একটু ছোট, তোমাদের হয়তো কারো আমার হাতের লেখা বুঝতে একটু সমস্যা হতে পারে। সো তোমরা আমার একটু ভয়েসের দিকে নজর দিবে, যে আমার ভয়েসটা শোনার চেষ্টা করবে। আর আমি অনেক চেষ্টা করি বড় লেখার জন্য, তাও হয় কি লেখা ছোট হয়ে যায়, মানে কেমন একটা ব্যাপার স্যাপার না। আমি যতই চেষ্টা করি লেখা বড় করার, কোনো না কোনোভাবে লেখা ছোট হয়ে যাবে, ঠিক আছে। আর এমবিবিএস স্টুডেন্ট যেহেতু হাতের লেখা একটু খারাপ, তো হাতের লেখাও যদি বুঝতে না পারো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে, আমার ভয়েসটা শোনার চেষ্টা করবে, আশা করি বুঝতে পারবে। আমাদের মেডিকেল সেক্টরে একটা খুব প্রচলিত কথা আছে যে ইউর আই ক্যান নট সি হোয়াট ইউর মাইন্ড ডাজ নট নো। তোমার চোখ তা দেখতে পাবে না যা তোমার মস্তিষ্ক জানে না। সো সেজন্যই আমি বলি যে তোমরা যদি আমার ভয়েসটা শোনো বা আমার কথাটা যদি শোনো, যে তোমাদের মস্তিষ্কের মধ্যে একটা ওয়ার্ড যদি গেঁথে যায় যে না এখানে লাফিয়ে চলা বা ঘাস কথাটা আছে, সো তোমাদের মস্তিষ্কের মধ্যে যদি একটা কথা গেঁথে যায় তখন তোমার চোখ অটোমেটিক সে ব্যাপারটাকে দেখতে পাবে। সো আমি চেষ্টা করবো বড় করে লেখার, বাট তাও তোমরা আমার ভয়েসটা একটু ভালো মতো শোনার চেষ্টা করো, কারণ ওই যে কথা যে ইউর মাইন্ড ক্যান নট সি
সরি ইউর আইস ক্যান নট সি হোয়াট ইউর মাইন্ড ডাজ নট নো, যে যা তোমার মস্তিষ্ক জানে না তা তোমার চোখ কখনো দেখতে পায় না। তো চলো আমরা এবার ঘাসফড়িং নিয়ে একটু আদ্যপান্ত পড়ি। আর লাস্ট দিন আমি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম, একটু কথা বলি 1 মিনিট, লাস্ট দিন তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা ঘাসফড়িংয়ের কী পড়তে চাও। তো নানাজন নানা কিছু নিয়ে কথাবার্তা বলেছো, যে নানা টপিকস নানা ব্যাপার তোমরা পড়তে চাও। তো আমি যেটা বলেছি যে আমি চিন্তা করলাম যে আসলে ঘাসফড়িং তোমাদের কী পড়ানো যায়। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে ঘাসফড়িংটা ওরা কেন পড়বে, ঘাসফড়িং কেন পড়বা তার একটা অন্যতম কারণ হচ্ছে তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিতে যাবা, ঘাসফড়িং থেকে অলওয়েজ হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ এই সেক্টর থেকে 2টা সিকিউ আসবে, মাস্ট। এটা হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ থেকে 2টা সৃজনশীল আসবে। তো ঘাসফড়িংয়ের কিছু পেইড টপিকস আছে, যেমন ঘাসফড়িংয়ের ওমাটিডিয়াম, পুঞ্জাক্ষীর যে গঠনটা এবং হচ্ছে সুপারপজিশন অ্যান্ড অ্যাপোজিশন, এই জায়গাটা পড়লে, জাস্ট এই 2 পেজ পড়লে দেখা যায় যে ভাগ্য খুব খারাপ না হলে ঘাসফড়িং থেকে প্রশ্ন আসলে এই জায়গা থেকেই প্রশ্ন আসে। সো তাহলে তো ঘাসফড়িংয়ের অন্য কিছু সেভাবে পড়ার প্রয়োজনীয়তা কম এইচএসসির জন্য। বাট ঝামেলাটা লাগে অ্যাডমিশন টেস্ট দিতে গিয়ে, বিশেষ করে যেহেতু আমার গ্রুপের নাম ব্যাটেলস অফ বায়োলজি, আমরা বায়োলজি নিয়ে কথাবার্তা বলি, অ্যান্ড অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট আমি চাই আমার স্টুডেন্টরা বা আমার আশেপাশে যে মানুষগুলো আছে তারা মেডিকেলে চান্স পাক। তো দেখা যায় যেটা মেডিকেল কলেজে প্রতি বছর মেডিকেল কলেজে এই প্রাণীর পরিচিতি যে পোর্শনটা রয়েছে, হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, এই 3টা পোর্শন থেকে প্রতি বছর ইচ অ্যান্ড এভরি ইয়ার এই জায়গা থেকে 3টা করে প্রশ্ন আসে। এমন কোনো বছর নেই যেখান থেকে ঘাসফড়িং, হাইড্রা, রুই মাছ এই জায়গা থেকে প্রশ্ন মিস হচ্ছে। এবং ঢাকা ইউনিভার্সিটিতেও দেখা যাচ্ছে ঘাসফড়িং থেকে প্রশ্ন আসছে। জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক যখন আমরা বিশ্লেষণ করব তখন দেখা যাবে ঘাসফড়িং থেকে প্রশ্ন আসছে। সো ইচ অ্যান্ড এভরি ইয়ার ঘাসফড়িং থেকে প্রশ্ন আসে, এবং ঘাসফড়িংয়ের প্রশ্ন আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে প্রথম 4-5 পেজ। এই যে ঘাসফড়িংয়ের বাহ্যিক গঠন, ঘাসফড়িংয়ের যে গঠন নিয়ে যে কথাবার্তাটা রয়েছে, প্রথম 4-5 পেজ এই জায়গায় যে কথাবার্তা রয়েছে, এটা হচ্ছে ঘাসফড়িংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পোর্শন। এবং আমরা করি কি, আমাদের এই জায়গাটার মধ্যেই ভুল হয়। এই জায়গায় এত এমসিকিউ, এত লুপ হোল রয়েছে, এত কথা রয়েছে। সো এই কথাগুলো আমাদের ভুল হয়। সো তোমরা আজকে লাইভ যারা করছো খুব সুন্দর করে একটা নোট করবে, যতটুকু আমি পড়াবো, যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো তোমরা ক্লাস শেষে তোমরা যে নোটটা করেছো সেই নোটটা আমাদের গ্রুপে পোস্ট করে দিবে, এবং সাথে তোমরা করবে কি, যা পড়িয়েছি তা 2বার চোখ বুলিয়ে নিবে, তা 2বার পড়ে নিবে, মনে মনে বলে নিবে, বা একটা মুখস্থ করা টাইপ করে ফেলবে। যখন করে ফেলবে একবার, তখন দেখবে এই জিনিসগুলো আর ভুল হবে না। আর আরেকটা কমন কমপ্লেইন আমাদের আসে যে পড়া ভুলে যাই, যে ভাইয়া আমরা পড়া ভুলে যাই, এই একটা কমন কমপ্লেইন আসে। আসলে পড়ালেখা কি মনে রাখার একটা ব্যাপার, যে মানে পড়ালেখা আজীবন মনে রাখতে হবে এরকম কোনো ব্যাপার? পড়ালেখা কিন্তু আজীবন মনে রাখার কোনো একটা ব্যাপার না। পড়ালেখাটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত আমাদের মনে রাখতে হবে। সেই মনে রাখার জন্য আমাদের মাথায় গাঁথতে হবে পড়ালেখাটা। এবং একটা জিনিস মাথায় রাখবো, আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেইন যে রয়েছে, সে কোনো ইনফরমেশন স্টোর করার জন্য খুব পারফেক্ট না। আমাদের মস্তিষ্ক কোনো তথ্য স্টোর করতে চায় না। আমাদের মস্তিষ্কের কাজ হচ্ছে সবসময় সে ইনোভেশন করবে, সে নতুন জিনিস আবিষ্কার করবে। সে একটা কিছু স্টোর রাখবে, তার কাছে মনে হয় ধুরু এটা একটা জাঙ্ক, এটা বের করে দিই। তো আমাদের মস্তিষ্ক, তুমি একটা কিছু ঢুকাবা, মস্তিষ্ক বের করে দেবে, ঢুকাবা, মস্তিষ্ক বের করে দিবে। এই জন্য বারবার সেই তথ্যটা ইনপুট করতে হবে, সেই তথ্যটা আমাদের মস্তিষ্কে প্রবেশ করাতে হবে, যেন আমাদের মস্তিষ্ক মনে করে যে না, এটা তো জাঙ্ক না। যদি জাঙ্ক ম্যাটেরিয়াল হতো তাহলে তো আমার প্রভু, মানে যাকে আমি চালাই, সো সে তো হচ্ছে যে এই জিনিসটা বারবার ইনপুট দিত না। সো বারবার ইনপুট দিচ্ছে মানে কি, এটা ইম্পর্টেন্ট, রাখতে হবে, এটা বের করা যাবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের একটা জিনিস বারবার পড়তে হবে। এবং বায়োলজি এমন একটা ব্যাপার যে, বিশেষ করে লাইফ সায়েন্স বলতে আমরা যেটা বুঝি, যে জীবন নিয়ে আমরা যে আলোচনা করি, এখানে আসলে আমাদের যে সৃষ্টিকর্তা আছে বা আল্লাহ তাআলা আছে, যে ধর্মের যাকে মানো, সে এত সুন্দর করে ব্যাপারগুলো বানিয়েছে যে এই জন্য এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ব্যাপার। সো দ্যাটস ওয়াই বায়োলজির মধ্যে আমাদের ইনফরমেশন, তথ্য অনেক বেশি। এবং হচ্ছে যে আমরা বাংলাদেশের লেভেলে যে পড়ালেখা করি সেটা অনেক কম। তোমরা যদি কেউ ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলগুলো দেখো, ইন্ডিয়ান কোনো কিছু যদি ফলো করো, ওরা কিন্তু আমাদের থেকে কয়েক গুণ বেশি সব কিছু পড়ে। সো দ্যাটস ওয়াই বায়োলজি পড়তে গিয়ে হতাশ হওয়া যাবে না যে এত কেন পড়া, এত কথা কেন। সো আমাদের মাথায় রাখতে হবে যে বায়োলজি সাবজেক্টটা জীবন নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের উপরে যে রয়েছে, যে আমাদের তৈরি করেছে, সে যা তৈরি করেছে তা নিয়ে আমরা পড়ছি। তার যে সৃষ্টি, তার যে অনন্য যে সৃষ্টি, যে মানুষ, তার অনন্য যে সৃষ্টি, নানা কীটপতঙ্গ, সেই মানুষ, নানা কীটপতঙ্গ নিয়ে আমরা পড়ালেখা করছি। সো সে যে
মহৎ কিছু সৃষ্টি করেছে, সে যে অসাধারণ কিছু সৃষ্টি করেছে, সেই সৃষ্টি নিয়ে আমরা পড়ছি। সো তার সৃষ্টি তো একটু জটিল হবেই, তার সৃষ্টি তো একটু কঠিন হবেই। সো সেই কঠিন ব্যাপার নিয়ে আমরা পড়ালেখা করছি, এরকম ভেবে চিন্তা করে পড়তে হবে। সো এই জন্য ভালো লাগা ক্রিয়েট করতে হবে যে না, আমরা নিজেদের নলেজ বিল্ড আপ করছি। সো দ্যাটস ওয়াই এই কথাগুলো বলার কারণ, যে বলার সুযোগ হয় না লাইভ ক্লাসে, আসলে অনেক কথা বলা যায়, যে আসলে আমরা বায়োলজিটাকে যতটা ভয় পাই, বায়োলজি আমাদের ততটা ভয় পাওয়ার মতো কোনো সাবজেক্ট না। আমাদের মনে রাখতে হবে যে এটা কেন কঠিন, কারণ এটা যে সৃষ্টিকর্তা আছে, আমাদের আল্লাহ তাআলা আছে, তিনি যে জীবগুলো সৃষ্টি করেছে, তিনি এই পৃথিবীতে যাদের রেখেছে তাদের নিয়ে আমরা পড়াশোনা করছি। সো দ্যাটস ওয়াই ব্যাপারটা তো একটু জটিল হবেই। সো চলো আমরা ঘাসফড়িং নিয়ে একটু পড়ালেখা করি। তো ঘাসফড়িং নিয়ে আমরা এই কথাটুকু বললাম। এখন আমরা ঘাসফড়িংয়ের যে শ্রেণীবিন্যাস রয়েছে সেই শ্রেণীবিন্যাসটা পড়ব। এই শ্রেণীবিন্যাসটা আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, প্লাস ঢাকা ইউনিভার্সিটিতে রিসেন্ট মানে লাস্ট ইয়ারের যে প্রশ্ন এসেছে, লাস্ট ইয়ারের প্রশ্ন অ্যানালাইসিস করে আমি দেখতে পেয়েছি এরকম শ্রেণীতাত্ত্বিক যে বিন্যাস রয়েছে কিছু, সেই শ্রেণীতাত্ত্বিক বিন্যাসগুলো ঢাকা ইউনিভার্সিটিতে দিচ্ছে। লাস্ট ইয়ার মানুষের দিয়েছে, এবছর যে ঘাসফড়িংয়ের দিবে না সেটা তো বলা যায় না। সো দ্যাটস ওয়াই আমাদের এই ব্যাপারটা জানতে হবে। এখন কথা, ভাইয়া বইয়ে তো অনেকগুলো আছে, আমরা কি সবগুলো মুখস্থ করবো? না, জাস্ট ইম্পর্টেন্ট কিছু তোমাদের প্র্যাকটিক্যালে যেগুলো করানো হয়, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির রিটেন প্রশ্নটা আমি দেখেছি পুরোপুরি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এসেছে, যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় যা যা আসে সেই ব্যাপারগুলোই দেওয়া হয়েছে বেশি। সো চলো আমরা এই জিনিসটা নিয়ে জানি। এখন এই সিরিয়ালটা না স্টুডেন্টরা ভুল করে, যে এই যে আমাদের সিরিয়ালটা রয়েছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই সিরিয়ালটা স্টুডেন্টরা ভুল করে। তো এই সিরিয়ালটা আমরা মনে রাখার জন্য কিভাবে মনে রাখবো, আমরা একটা সিরিয়াল দিয়ে মনে রাখতে পারি, যে কেপি কফ জিএস। তো একটা লাইন জাস্ট এটা দেখা যায় কয়েকবার পড়তে পড়তে আমাদের মাথায় ঢুকে যায়, কেপি কফ জিএস, তার মানে কি কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। সো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। তো এখন ফাইলাম বা আমাদের যে পর্ব রয়েছে সেই পর্বের সাথে উপপর্ব থাকতে পারে, সাব ফাইলাম থাকতে পারে, ক্লাসের কিছু ডিভিশন থাকতে পারে, সাব ক্লাস থাকতে পারে। সো এইরকম যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলামের পর আমাদের ক্লাসের পর একটা সাব ক্লাস, যে একটা উপশ্রেণী রয়েছে। সো উপশ্রেণী থাকতেই পারে এবং অনেকগুলো উপশ্রেণী আছে। আর এই যে আমাদের যে পর্বটা, আমাদের যে আমরা অ্যানিমিলিয়া মানে প্রাণী নিয়ে আলোচনা করছি, আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করছি না, আমরা এই যে ফাইলামটা নিয়ে কথা বলছি বা যে পর্বটা নিয়ে কথা বলছি, এই পর্বটার নাম হচ্ছে আমাদের আর্থ্রোপোডা পর্ব নিয়ে আমরা কথা বলছি। তো পৃথিবীতে আমাদের মোট 33টা পর্ব রয়েছে। এই জিনিসটা ভুল করো তোমরা, তোমাদের যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করি যে পৃথিবীতে মোট পর্ব কয়টা, তোমরা অ্যান্সার করো 9টা। কারণ কি, তোমরা ওই যে আজীবন পড়ে এসেছো যে 9টা পর্ব রয়েছে, 8টা নন কর্ডাটা, একটা কর্ডাটা, কিন্তু 9টা পর্ব না। বিজ্ঞানী হিকম্যানের অনুযায়ী মোট পর্ব কয়টা? 33টা। আর 9টা কেমন পর্ব? 9টা হচ্ছে আমাদের প্রধান পর্ব। 9টা কি? প্রধান পর্ব। আর মোট পর্ব কয়টা? 33টা। তো এই যে 9টা প্রধান পর্ব নিয়ে আমরা আলোচনা করি, তার মধ্যে সবচেয়ে বড় যে পর্ব তার নাম হচ্ছে আর্থ্রোপোডা। এই এমসিকিউ পরীক্ষায় অলওয়েজ আসে এবং অলওয়েজ তোমরা পারো। আমার মনে হয় না এই এমসিকিউটা বাংলাদেশের কোনো স্টুডেন্ট ভুল করে, কারণ এটা প্রায় 8-9 থেকে পড়ে আসে যে প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব কোনটা? আর্থ্রোপোডা। পৃথিবীতে পর্যন্ত যত প্রাণী আবিষ্কার হয়েছে তার 3/4 মানে 3/4 আর্থ্রোপোডা পর্বের প্রাণী। এবং বিজ্ঞানীরা ধারণা করে রেখেছে যে আরও প্রাণী যখন আবিষ্কার হবে তখন এটা হয়তো 3/4 থেকে বেড়ে আরও সংখ্যায় বেড়ে যাবে, যে আর্থ্রোপোডা পর্বের এত প্রাণী রয়েছে। এখন এই নামগুলো আমরা বিশ্লেষণ করে করে পড়ব। এই যে আর্থ্রোপোডা কথাটা যে রয়েছে, এই আমাদের এই নামটা যদি আমরা বিশ্লেষণ করি, দেখো আর্থ্রোপোডা। মিথিলা দে একটা কমেন্ট করেছে যে তাদের কলেজে 31টা পর্ব নিয়েই হচ্ছে যে প্র্যাকটিক্যাল করিয়েছে, সে কি সবগুলা মুখস্থ করবে? না, সব মুখস্থ করা লাগবে না, তোমাদের অল্প কিছু আছে সেগুলো মুখস্থ করলেই হবে। বিশেষ করে ঘাসফড়িং, রুই মাছ, হাইড্রা, এই 3টা জানলেই হয়। আমার মনে হয় না ঢাকা ইউনিভার্সিটিতে এর বাইরে দিবে। দেখো আর্থ কথাটার অর্থ হচ্ছে জয়েন্ট। আর্থ কথাটার অর্থ কি? আর্থ কথাটার অর্থ হচ্ছে জয়েন্ট, বা যেটাকে আমরা কি বলি, জয়েন্টের বাংলা হচ্ছে অস্থি সন্ধি। আর পোডা মানে কি? পোডা মানে হচ্ছে এই যে আমাদের পোডা যে পেলাম, সেই পোডা মানে হচ্ছে পা। তার মানে এই আর্থ্রোপোডার অস্থি কথাটা নেয় না, সন্ধি আর পা, এই কথাটা নিয়ে নাম চলে আসে কি? সন্ধি যুক্ত পা বা উপাঙ্গ বিশিষ্ট। তার মানে যেসব উপাঙ্গ বিশিষ্ট। তো দেখা যায় আমাদের যেসব প্রাণীদের মধ্যে আমরা এরকম সন্ধিযুক্ত পা
বা সন্ধিযুক্ত উপাঙ্গ পাবো তাদেরকে আমরা আর্থ্রোপোডা পর্বের ক্লাসিফিকেশনে ফেলতে পারবো। এখন এছাড়াও আরও অনেক ক্রাইটেরিয়া রয়েছে, তার মানে যে সকল নন কর্ডেট কর্ডাটা প্রাণী ছাড়া যারা রয়েছে তাদের মধ্যে যদি আমরা এরকম সন্ধিযুক্ত পা পাই তখন আমরা তাদেরকে কি বলবো, আর্থ্রোপোডা বলবো। আর্থ্রোপোডার নামটা এসেছে এখান থেকে। সো আর্থ মানে হচ্ছে জয়েন্ট বা অস্থিসন্ধি, পোডা মানে হচ্ছে পা, মিলে কি হচ্ছে সন্ধিযুক্ত পা। তো বায়োলজির মধ্যে যদি আমরা ভেঙে ভেঙে এরকম বিশ্লেষণ করে প্রতিটা ওয়ার্ড পড়তে পারি তখন কিন্তু আমাদের ভালো মনে থাকে বায়োলজি। আবার সব ওয়ার্ডও আবার বিশ্লেষণ করে পড়া যায় না, কিছু কিছু ওয়ার্ড তোমরা অনেক সময় বলো যে ভাই এইটার বিশ্লেষণ কি হবে, তো সব ওয়ার্ডের বিশ্লেষণ আসলে থাকে না কিছু। আর আমাদের বায়োলজির যতগুলো ওয়ার্ড আছে সব বেশিরভাগ গ্রিক, ল্যাটিন এসব দেশ থেকে এসেছে। সো দ্যাটস ওয়াই আমাদের কাছে ওয়ার্ডগুলো একটু আননোন, কমন না, আমাদের ইংরেজি ভাষা থেকেও সেগুলো আসেনি। সো আর্থ্রোপোডা মানে সন্ধিযুক্ত পা বিশিষ্ট যে প্রাণীগুলো রয়েছে বা সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট যে প্রাণী রয়েছে তাদেরকে আমরা আর্থ্রোপোডা পর্বের প্রাণী বলি। তারপর হচ্ছে যে আমরা যদি আসি যে ইনসেক্টা হচ্ছে ক্লাস বা শ্রেণী, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলোর মধ্যে অঞ্চলায়ন দেখা যায়। কি দেখা যায়? অঞ্চলায়ন। আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলোর মধ্যে আমরা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখা যায়। ট্যাগমাটাইজেশন দেখা যায়। সো অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন যে দেখা যায় এটা নিয়ে একটু কথা বলি। এটা প্রথম অধ্যায়ের ব্যাপার, আমাদের জুলজির প্রথম অধ্যায়ে অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন বলা আছে যে কোনো একটা প্রাণীকে যদি আমরা তাদের দেহের কিছু অঞ্চলে ভাগ করতে পারি, যেমন আমরা মানুষের এই অঞ্চলটাকে কি বলি, মুখমণ্ডল বলি। এই যে আমাদের হাতের হাত বলি, এই জায়গাটাকে কি বলি আমরা, বক্ষপিঞ্জর বলি। এখানে বলি আমরা কি, এই জায়গাটাকে আমাদের অ্যাবডোমেন বলি। সো এরকম নানা অঞ্চলে আমরা ভাগ করতে পারি। সো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে আমরা অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশন দেখতে পারি। সো অঞ্চলায়ন বা ট্যাগমাটাইজেশনের মধ্যে আমরা কি কি অঞ্চল দেখতে পারি আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সো যেমন হচ্ছে আমাদের আমরা দেখতে পারি হচ্ছে মস্তক মানে হেড, তারপর আমরা দেখতে পারি বক্ষ মানে হচ্ছে অ্যাবডোমেন, তারপর হচ্ছে আমরা দেখতে পারি উদর, বক্ষ মানে হচ্ছে আমাদের থোরাক্স আর উদর মানে অ্যাবডোমেন। এই যে আমরা তিনটা অঞ্চল দেখতে পারি। ফরহাদ হোসেন বলছে যে নামগুলো ইংরেজিতে দিলে কি বড্ড সমস্যা হতো? কিসের নাম ইংরেজিতে চাচ্ছ তুমি ফরহাদ হোসেন? এখানে তো ইংরেজিতে বলার মতো কোনো নাম আমি পাচ্ছি না, এবং যা বলেছি মোটামুটি সব কিছুর মধ্যেই ইংরেজি শব্দ বলেছি। কেউ যদি ইংলিশ ভার্সনের থাকো, অনেকে রয়েছে ইংলিশ ভার্সনে ক্লাস করো, তো আমি তাদের জন্য ধরেই যতটুকু সম্ভব ইংরেজি পারা যায় ততটুকু ইংরেজি উচ্চারণ করার চেষ্টা করছি। এখন সব কিছু তো আর ইংরেজিতে বলা যাবে না, বা সব কিছু তো ইংরেজিতে আমরা বলবো না, ঠিক আছে? সো তো আমাদের নর্মালি আমরা এই তিনটা অঞ্চল পাই, মস্তক, বক্ষ, উদর, এই তিনটা অঞ্চল আমরা দেখতে পাই। তো এরকম তিনটা আলাদা আলাদা অঞ্চল যাদের মধ্যে আমরা দেখতে পাবো তাদেরকে আমরা বলবো ইনসেক্টা। ইনসেক্টা পর্বের ইনসেক্টা যে শ্রেণী রয়েছে বা কীট পতঙ্গ যারা রয়েছে তাদের মধ্যে আমরা এই তিনটা অঞ্চল দেখতে পাই। মস্তকও আলাদা করতে পারবো, বক্ষও আলাদা করতে পারবো, তারপর হচ্ছে যে উদরও আলাদা করতে পারবো। এই তিনটা অঞ্চলই আমরা আলাদা করতে পারবো। আর এমন যদি হয় যে মস্তক আর বক্ষ এই দুইটা অঞ্চল এমনভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে গেছে যে আমি মস্তক কোনটা আর বক্ষ কোনটা আলাদা করতে পারছি না, মস্তক কোনটা বক্ষ কোনটা আমি আলাদা করতে পারছি না, তখন সেই জিনিসটাকে কি বলা হয়? তখন সেই জিনিসটাকে বলা হয় শিরোবক্ষ। তখন সেই জিনিসটাকে কি বলা হয়? শিরোবক্ষ। আর আরেকটা অঞ্চল থাকে তাহলে উদর। তার মানে তখন আমরা যদি কোনো আর্থ্রোপোডা পর্বের প্রাণী যার সকল বৈশিষ্ট্য আর্থ্রোপোডার সাথে মিলে যাচ্ছে এবং আমরা তার মধ্যে মস্তক কোনটা বক্ষ কোনটা আলাদা করতে পারছি না, আমরা তো জানি যে আর্থ্রোপোডা পর্ব ইনসেক্টটা সবচেয়ে বেশি থাকে আর্থ্রোপোডা পর্বের মধ্যে, তাদের মধ্যে কোনটা মস্তক কোনটা বক্ষ আমরা আলাদা করতে পারবো। বাট এই প্রাণীটার মধ্যে আমরা মস্তক আর বক্ষ আলাদা করতে পারছি না, মস্তক বক্ষ একসাথে মিলে কি হয়ে গেছে? শিরোবক্ষ। আরেকটা অঞ্চল কি রয়েছে? উদর। তখন এই শিরোবক্ষ আর উদর এই দুইটা অঞ্চল যে প্রাণীটার মধ্যে পাওয়া যাবে সে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো ক্রাস্টেশিয়া। তখন আমরা তাকে কি বলবো? ক্রাস্টেশিয়া। এই ক্রাস্টেশিয়া প্রাণীটা একটা খুব কমন এক্সাম্পল রয়েছে এবং আমরা অনেকেই ক্রাস্টেশীয় পর্বের প্রাণীটা খেয়ে থাকি। বিশেষ করে আমার খুব ফেভারিট একটা, সেটা আমরা বলি কি চিংড়ি বা শ্রিম্প যাই বলো, যে আমাদের এই চিংড়ি মাছ যে রয়েছে, এই চিংড়ি যে রয়েছে আমরা যে শ্রিম্প খাই, সেই শ্রিম্প বা চিংড়ি যে রয়েছে
সেই চিংড়িটা হচ্ছে আমাদের এই ক্রাস্টেশীয় প্রাণী, ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী। এই টার্মিনোলজিটা তোমরা যখন হাইড্রা পড়তে যাবা তখন বলা থাকে যে হাইড্রার প্রিয় খাবার হচ্ছে ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী। সো ক্রাস্টেশীয় কারা? যাদের আমরা শিরোবক্ষ আর উদর এই দুইটা অঞ্চল পাবো, মস্তক কোনটা আর বক্ষ কোনটা আলাদা করতে পারবো না, তখন আমরা তাদের বলবো কি ক্রাস্টেশীয় সন্ধিপদী প্রাণী, বা তারা আর্থ্রোপোডা পর্বেরই প্রাণী, বাট তাদের ক্লাসটা ইনসেক্টটা হবে না, তারা কেমন হবে? ক্রাস্টেশীয় হবে। তো ক্রাস্টেশীয় কারা? আমাদের ফেভারিট একটা মাছ, মানে অনেকে আবার খায় না, কেউ আবার এটাকে মাছ বলতেও রাজি না। তো এই যে তাহলে আমাদের ক্রাস্টেশীয় জিনিসটা আমরা আলাদা করতে পারলাম, দুইটা জিনিস, ঠিক আছে? ওকে, আচ্ছা, ও মনে জানতে চাইছে যে এই নামগুলা কেন ল্যাটিন ভাষায় দিল, কেন ইংরেজিতে দিল না। কারণ আসলে ব্যাপারটা হচ্ছে যে সভ্যতার দিক থেকে কিন্তু ল্যাটিন এবং গ্রিকরা অনেক এগিয়ে ছিল, ইংরেজরা কিন্তু সভ্য হয়েছে অনেক পরে। আর ইংরেজরা সভ্য হওয়ার পরে তারা বেশি সময় নিবেশ করেছে যে নানা জায়গায় নানা দেশ ইনভেট করার পেছনে, তারা তাদের ইকোনমির দিকে বেশি নজর দিয়েছে। তারা কিন্তু একদম প্রথম থেকেই চিকিৎসা বিজ্ঞান এগুলা নিয়ে তত বেশি নজর দেয়নি, নজরটা দিয়েছিল হচ্ছে গ্রিক, ল্যাটিন, তারা হচ্ছে রোমান, তারা অনেক আগে থেকে এই জিনিসটা আমাদের নজর দিয়েছে। ওকে, আচ্ছা, তারপর দেখো যে তাহলে আমরা অ্যানিমেলিয়া বুঝলাম, আর্থ্রোপোডা ফাইলাম বুঝলাম, ইনসেক্টাও বুঝলাম। ইনসেক্টা তার মানে কি? ইনসেক্টা বলতে, ইনসেক্টার বাংলা আমরা বলি যে ইনসেক্টা মানে কীট পতঙ্গ। এবং হচ্ছে যে আমাদের তাহলে আমরা ইনসেক্টা থেকে দুইটা কথা বলতে পারি যে ইনসেক্টার মধ্যে আমরা কি কি অঞ্চল পাবো? আমরা তিনটা অঞ্চল পাবো। একটাকে আমরা কি বলবো? একটাকে বলবো আমরা শিরোবক্ষ, না, একটাকে বলবো আমরা মস্তক, একটাকে বলবো আমরা বক্ষ, একটাকে আমরা বলবো উদর। এই তিনটা অঞ্চল আমরা ইনসেক্টার মধ্যে পাবো। আরেকটা কথা আমাদের বইয়ে বলা আছে ইনসেক্টা নিয়ে, মানে এই ইনসেক্টা নামকরণ করার পেছনে আমাদের বইয়ে যে যুক্তিটা বলা আছে বা আমাদের বইয়ে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে 3 জোড়া দেখা যায়, কি পাওয়া যায়? 3 জোড়া পা পাওয়া যায়। আমাদের বইয়ে বলা আছে কি 3 জোড়া সন্ধিযুক্ত পা। আমাদের বইয়ে বলা আছে যে 3 জোড়া পা পাওয়া যায়, 3 জোড়া পা। এবং এই পাগুলার মধ্যে কি থাকবে? পাগুলার মধ্যে অনেক জয়েন্ট থাকবে, জয়েন্ট সন্ধি থাকবে, অস্থি সন্ধি থাকবে। এরপর আসো টেরিগোটা, এই যে সাবক্লাস যে করা হয়েছে টেরিগোটা, এই টেরিগোটা নামটা এসেছে এখান থেকে। দেখো টেরিগোটা, তোমরা এই জিনিসটার সাথে অনেক পরিচিত, তোমরা চিন্তা করে দেখো তো এই টেরি কথাটা কোথা থেকে এসেছে? টেরি কথাটা এসেছে টেরন থেকে। টেরন মানে ডানা, টেরন মানে কি? ডানা বা উইংস। তো এই যে আমাদের টেরিগোটা বলতে আসলে কি বোঝায়? ডানা যুক্ত। টেরিগোটা বলতে আসলে কি বোঝায়? টেরিগোটা বলতে বোঝায় ডানা যুক্ত। তো আমরা জানি যে আমাদের এই যে ঘাসফড়িং রয়েছে, ঘাসফড়িং কেমন একটা প্রাণী? ঘাসফড়িং একটা ডানাযুক্ত প্রাণী। ঘাসফড়িং কিন্তু উঠতেও পারে। ঘাসফড়িংয়ের দুইটা ক্রাইটেরিয়া, যে ঘাসফড়িং উঠতেও পারে, ঘাসফড়িং লাফাতেও পারে। তো যে উঠতে পারে, লাফাতে পারে, সে হাঁটতে পারারও কথা, হাঁটতেও পারে ঘাসফড়িং। সো ঘাসফড়িংয়ের কিন্তু ডানা রয়েছে। তো এই যে জিনিসটা আমরা একে বলি ডানা যুক্ত প্রাণী। তোমরা একটা উদ্ভিদের নাম বলতে পারবে আমাকে কমেন্টে সবাই, যে উদ্ভিদটাকে বিজ্ঞানীরা মনে করেছিল যে ডানাযুক্ত উদ্ভিদ এবং নামকরণ করা হয়েছে সেভাবে যে ডানাযুক্ত উদ্ভিদ। আমাদের বইয়ের মধ্যেই রয়েছে, বোটানি বইয়ে, ডানাযুক্ত একটা উদ্ভিদ, মানে তার নাম যদি ভাঙাই নামটা সেরকম ডানাযুক্ত উদ্ভিদ, সেরকম একটা উদ্ভিদের নাম আমাকে কমেন্টে জানাও। তাহলে টেরিগোটা মানে কি? টেরিগোটা মানে ডানাযুক্ত আমাদের যে প্রাণীটা রয়েছে, ডানাযুক্ত প্রাণীকে আমরা কি বলি? টেরিগোটা। তার মানে টেরিগোটা মানে কি? টেরিগোটা মানে হচ্ছে ডানা। আমি সকলের কমেন্ট পড়বো, সো তোমরা যা বুঝবে না সেই জিনিসটা কমেন্ট করো, তাহলে আমি দেখতে পারবো। আর যদি তোমরা যদি হচ্ছে যে অন্য কমেন্ট করো তাহলে দেখা যাবে না। সো ডানা বিশিষ্ট প্রাণী, এই যে তোমরা কমেন্টে জানাচ্ছ অনেকেই যে সেটা কি? টেরিডোফাইটা। হ্যাঁ, ঠিক রয়েছে, ঠিক বলেছে। আমাদের যে টেরিডোফাইটা বা টেরিস রয়েছে সেটাও যখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল তাদের কাছে মনে হয়েছিল ডানাযুক্ত প্রাণী। ফরহাদ হোসেন একটা কমেন্ট করেছে, আমাকে একটা প্রশ্ন করেছে যে মানুষের পায়ের জয়েন্ট আর ঘাসফড়িংয়ের জয়েন্টের পার্থক্য কি? ওদের জয়েন্ট অনেক ল্যাক্স হয়, মানে নরম প্রজাতির জয়েন্ট হয়, এবং আমাদের জয়েন্টটা একটু শক্ত। আমাদের জয়েন্টের উপর অনেক আবরণ থাকে, ক্যাপসিউল থাকে। আমাদের জয়েন্টের আবরণ থেকে শুরু করে সব কিছু অনেক টাফ হয়, কারণ আমাদের যে পরিমাণ হাঁটাচলা করা লাগে, আমাদের যে পরিমাণ মুভমেন্ট করা লাগে সেটা তো আর ওদের লাগে না। কিন্তু ওদের জয়েন্ট অনেক ল্যাক্স, মানে নরমক্ষম হয়, প্রচণ্ড নরমক্ষম হয়, এবং দেখা যায় খুব সহজে ভেঙে যেতে
পারে। সো এটা হচ্ছে একটা বিশেষ পার্থক্য। এবং আমাদের জয়েন্টের মধ্যে ক্যাপসিউল মানে আমাদের একটা আবরণ থাকে, সেটাকে আমরা ক্যাপসিউল বলি। সো এরকম আরও নানা কিছু গঠন দেখা যায়। আমাদের জয়েন্টের মধ্যে তরল পদার্থ থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যেগুলো সাইনোভিয়াল জয়েন্ট, যেগুলো ওদের মধ্যে দেখা যায় না। সো মানুষের জয়েন্ট নিয়ে আরও বিস্তারিত জানতে পারবে যখন আমরা সপ্তম অধ্যায় পড়বো। সপ্তম অধ্যায়ের ভিডিও আমার ইউটিউবে হাফ দেওয়া আছে, বাকি হাফ আমরা সপ্তম অধ্যায়ের ভিডিওগুলোও দিয়ে দিব। এরপর আসো অর্থোপটেরা। অর্থোপটেরা বলতে আসলে কি বোঝায়? এই অর্থোপটেরা বলতে আসলে বোঝায় দুজোড়া ডানা বিশিষ্ট। অর্থোপটেরা বলতে আসলে সেই প্রাণীগুলোকে ক্লাসিফাই করছে যে সকল প্রাণী ডানা আছে কিন্তু দুই জোড়া ডানা বিশিষ্ট। এই দুই জোড়া ডানা বিশিষ্ট অর্থোপটেরা পর্বের 3টা প্রাণী নিয়ে আমি তোমাদের সামনে এখন কথা বলবো, যেই 3টা প্রাণী নিয়ে জানা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। এই দুই জোড়া ডানা বিশিষ্ট 3টা প্রাণী নিয়ে আমি তোমাদের সামনে কথা বলি। একটার নাম হচ্ছে ক্রিকেটস, একটার নাম হচ্ছে গ্রাস হোপার। তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো ক্রিকেটস মানে কি? ক্রিকেটস। আর আরেকটার নাম হচ্ছে আমাদের লোকাস্ট। এই 3টা আমাদের হচ্ছে অর্থোপটেরা যে অর্ডার বা বর্গটা রয়েছে, সেই অর্থোপটেরা বর্গের এই 3টা নাম খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে যে কোনো কিছুর জন্য লোকাস্ট নামটা তো আশা করি এই বছর অ্যাডমিশন টেস্টে কোথাও না কোথাও আসবে, কারণ হচ্ছে লোকাস্ট আমাদের খুব জ্বালাচ্ছে এবং পৃথিবীব্যাপী লোকাস্ট একটা আতঙ্ক। এই তো ভেরি গুড। তো এই যে আমাদের ক্রিকেটস, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্রিকেটস হচ্ছে আমাদের ঝিঝি পোকা। তোমরা ছোটবেলায় ঝিঝি পোকা দেখেছো কিনা জানি না। আমরা যখন ছোট ছিলাম তখন তো মানে ঝিঝি পোকা মেইনলি ডোবার আশেপাশে থাকে। সো এই জিনিসটা খুবই মজা লাগতো আমার কাছে, যে ছোটবেলায় যে ঝিঝি পোকা, যেখানে ঝিঝি পোকা আছে ওখানে দাঁড়ায় এরকম ঝি ঝি করলে করতো কি মাথার উপর ঝিঝি পোকা ঘুরতো। মানে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগতো যে এক জায়গায় দাঁড়ায় ঝি করতেছি, মাথার উপর ঝিঝি পোকা ঘুরতেছে, মুখের চারপাশে ঝিঝি পোকা ঘুরতেছে, আবার দৌড়। সো ঝিঝি পোকা বা ক্রিকেটস এটা আমাদের একটা এই অর্থোপটেরা পর্বে। তারপর গ্রাসহোপার মানে তো ঘাস ফড়িং, আমরা জানি যে গ্রাসহোপার মানে হচ্ছে আমাদের কি ঘাস ফড়িং। তারপর হচ্ছে আমাদের লোকাস্ট। লোকাস্ট যেটা হচ্ছে যে আমাদের বর্তমানে সবচেয়ে ভয়ের যে ব্যাপারটা, লোকাস্ট মানে হচ্ছে পঙ্গপাল। লোকাস্ট মানে কি? লোকাস্ট মানে হচ্ছে পঙ্গপাল। এই পঙ্গপাল জিনিসটা আসলে কি? পঙ্গপাল বা লোকাস্ট মানে হচ্ছে আসলে মাইগ্রেটরি গ্রাসহোপার। লোকাস্ট বা পঙ্গপাল মানে কি? মাইগ্রেটরি সোয়ার্মিং গ্রাসহোপার। মাইগ্রেটরি সোয়ার্মিং গ্রাসহোপার 3টা টার্ম ইউজ করেছি। মাইগ্রেটরি মানে যে মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, পরিযায়ী। মাইগ্রেটরি মানে কি? মাইগ্রেটরি মানে পরিযায়ী, যে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সোয়ার্মিং, সোয়ার্মিং মানে হচ্ছে যারা দলবদ্ধভাবে ঝাঁকবদ্ধভাবে এরকম যাতায়াত করে, ঝাঁকে 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 যাতায়াত করে, তাকে বলি আমরা সোয়ার্মিং। গ্রাসহপার মানে ঘাসফড়িং। তো ঘাসফড়িংয়ের মধ্যে দেখা যায় কিছু ঘাসফড়িং নিজেদের পরিবর্তন করে বা একটা আলাদা প্রজাতি টাইপের রয়েছে, যে কিছু ঘাসফড়িংয়ের মধ্যে একটু উন্নত প্রজাতি যারা রয়েছে তারা করে কি, যে একসাথে থাকতে পছন্দ করে, যে অনেকগুলা ঘাসফড়িং একসাথে আছে এবং একসাথে থেকে যখন তারা যায় আশপাশ দিয়ে, ধরো 100টা ঘাসফড়িং একসাথে যাচ্ছে, আশেপাশে 10টা ঘাসফড়িং ছিল, তারাও করে কি ওই ঝাঁকের প্রতি আকৃষ্ট হয়। সো এভাবে আস্তে আস্তে ঝাঁকটা বড় হয়। ঝাঁকটা বড় হয়ে এই ঝাঁকটা যাবে, যে জায়গা দিয়ে ঝাঁক যাবে সেই জায়গায় যত ঘাস, মানে এতগুলা লোকাস্ট বা পঙ্গপাল একসাথে থাকে না। সব ঘাসফড়িং মাইগ্রেটরি হয় না, সব ঘাসফড়িং মাইগ্রেটরি হয় না, কিছু ঘাসফড়িং মাইগ্রেটরি হয়। এখানে একটা হরমোনের কথা বলা আছে স্পেসিফিক, সেরোটনিন হরমোনের প্রভাবে এই ঘাসফড়িংগুলো সোয়ার্মিং করে। সো এই সব ঘাসফড়িং কিন্তু পঙ্গপাল হয় না। পঙ্গপাল আর ঘাসফড়িংয়ের মধ্যে কিছু স্পেসিফিক পার্থক্য রয়েছে। যেমন বলা হয় যে পঙ্গপাল দুইভাবে থাকতে পারে। পঙ্গপাল আমাদের সলিটারি মানে একা একাও থাকতে পারে, আবার পঙ্গপাল দলবদ্ধভাবেও থাকতে পারে। ঘাসফড়িং নর্মালি একা একা থাকে, দেখা যায় খুব বেশি দলবদ্ধভাবে ঘাসফড়িংকে আমরা দেখতে পাই না, বাট পঙ্গপাল বেশিরভাগই দলবদ্ধ অবস্থায় থাকে। এবং এই যে রিপ্রোডাকশন রেট, সংখ্যা বৃদ্ধির হার পঙ্গপালের অনেক বেশি, সংখ্যা বৃদ্ধির হার পঙ্গপালের অনেক বেশি। ঘাসফড়িংয়ের সংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক কম, পঙ্গপালের সংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি। সো WHO তো আশঙ্কা করছে যে কিছু বছরের মধ্যে পৃথিবীব্যাপী দুর্ভিক্ষ হবে এই পঙ্গপালের কারণে। সো তারা কি করে, একসাথেভাবে চলাফেরা করে এবং যে জায়গা দিয়ে যাবে সেই জায়গা দিয়ে তারা একদম
শেষ নিঃশেষ করে দিয়ে যায়, ওই জায়গায় আর কিচ্ছু থাকে না। যেমন পাকিস্তানে আক্রমণ করেছিল, ইন্ডিয়াতে আক্রমণ করেছে, বাংলাদেশেও আক্রমণ করার একটা সম্ভাবনা ছিল, বাট মনে হচ্ছে যে বাংলাদেশে এই রিসেন্ট টাইমে আক্রমণ হবে না। আর পঙ্গপালের একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের ইসলাম ধর্ম থেকে শুরু করে বৈজ্ঞানিক সকল ব্যাখ্যা অনুযায়ী ঘাসফড়িং, পঙ্গপাল এগুলা খাওয়া হালাল, হারাম না, মানে ইসলামিক অনুযায়ী হালাল, এবং সাইন্টিফিক ব্যাপারেও এটার মধ্যে প্রচুর আমিষ পাওয়া যায়। তোমরা যারা বিয়ার গ্রিলস দেখো তারা তো অবশ্যই জানো যে বিয়ার গ্রিলস গপ 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 করে সব খেয়ে ফেলে। সো আমিষের একটা ভালো সোর্স হচ্ছে পঙ্গপাল, এবং পাকিস্তান সরকার খুব ভালোভাবে পঙ্গপাল নিয়ন্ত্রণ করেছে। তারা করেছে কি, যারা কৃষক রয়েছে তাদের বলেছে যে আপনারা পঙ্গপাল ধরে এনে দেন, প্রতি কেজি 1 কেজি ঘাসফড়িংয়ের জন্য আপনাকে 100 টাকা করে দিব। সো সবাই দলবদ্ধভাবে ঘাসফড়িং ধরা শুরু করলো। তো ঘাসফড়িং ধরে ধরে বা পঙ্গপাল ধরে ধরে তারা হচ্ছে যে সরকারের কাছে জমা দিত। জমা দিলে কি হতো, সরকার সেগুলা দিয়ে পোলট্রি ফিড বানাতো, মানে হচ্ছে যে পশু পাখি হাঁস মুরগির খাবার বানাতো। সো তাইলে পঙ্গপালটাও নিয়ন্ত্রণে মানুষ আগ্রহী হলো, এবং হচ্ছে এখান থেকে মানুষ কিছু টাকাও পেলো। সো ওভারঅল পঙ্গপালটাকে পাকিস্তান খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, এবং মোটামুটি অন্যান্য দেশের জন্য একটা রোল মডেল বলা যায় যে পঙ্গপাল। ঠিক আছে, ওকে, আমরা মোটামুটি আচ্ছা, এই যে আমাদের ক্রিকেটস, গ্রাসহপার, লোকাস্ট, এই যে আমাদের 3টা মেইন অর্থোপটেরা, 2 জোড়া ডানা বিশিষ্ট যে আমাদের কীটপতঙ্গ রয়েছে, আর্থ্রোপোডা, ইনসেক্টা, টেরিগোটা, এদের নিয়ে যে পড়ালেখা করে, এদের নিয়ে কিছু মানুষ পড়ালেখা করে, সেটাকে আমরা বলি অর্থোপটেরোলজি। তো আমাদের আলিম স্যারের বইয়ের এটা ইনফরমেশন যে অর্থোপটোলজিতে কি নিয়ে পড়ালেখা করে, অর্থোপটোলজি বা কীট তত্ত্ববিদ দেখা, কীট মানে অর্থোপটোলজি নিয়ে যারা পড়ালেখা করে তারা মেনলি ক্রিকেটস, গ্রাসহপার, লোকাস্ট এগুলা নিয়ে তারা রিসার্চ করে। ঘাসফড়িং আর পঙ্গপালের মধ্যে পার্থক্য আছে। ঘাসফড়িং আকার একটু ছোট হয়, পঙ্গপাল আকার একটু বড় হয়। ঘাসফড়িং নর্মালি সবুজ কালারের হয়, পঙ্গপাল সবুজ হয় না একদম, পঙ্গপাল একদম সবুজ হয় না। ঘাসফড়িংয়ের ব্রিডিং বা রিপ্রোডাকশন রেট কম, পঙ্গপালের ব্রিডিং বা রিপ্রোডাকশন রেট অনেক হাই। ঘাসফড়িং আমাদের হচ্ছে তারা নর্মালি সিঙ্গেলই থাকে, তারা হচ্ছে যে সলিটারি থাকে, তারা একসাথে থাকে না। বাট পঙ্গপাল তারা একসাথে থাকে। ঘাসফড়িং নর্মালি সোয়ার্মিং করে না, এভাবে চলাফেরা করে না, বাট পঙ্গপাল সোয়ার্মিং করে। ঘাসফড়িং মাইগ্রেটরি হয় না, পঙ্গপাল মাইগ্রেটরি হয়। এবং পঙ্গপাল পৃথিবীর জন্য একটা থ্রেট, এবং ইসলাম ধর্ম অনুযায়ী কিন্তু বলা যে পঙ্গপাল হচ্ছে যে একটা তোমার অভিশাপের মতো, যে একটা জাতির উপর অভিশাপের মতো, বা কি জানি একটা কথা ছিল মনে নেই। সো এই জিনিসটা আমাদের এই জন্য পঙ্গপাল খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে গ্রাসহপার দিছে, আরও নানা তো ছিল, ক্রিকেটস তো দিতে পারতো, দিল না কেন? কারণ গ্রাসহপার পৃথিবীব্যাপী খুবই ইম্পর্টেন্ট একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, দ্যাটস ওয়াই গ্রাসহপার দিছে। আগে কিন্তু তেলাপোকা ছিল, আগের বইগুলো কিন্তু আরশোলা ছিল, দ্যাটস ওয়াই আমাদের এখনও আরশোলা কাটা লাগে, কারণ আরশোলা পাওয়া সহজ, বাড়ি থেকে আরশোলা ধরে নিয়ে যাওয়া যায়। তোমার যদি বলতো যে তোমার ঘাসফড়িং কাটা লাগবে, তাহলে চিন্তা করে দেখো, ঘাসফড়িং খোঁজার জন্য এখন তুমি কই যাইতা? বন জঙ্গলে তোমাকে দৌড়ানো লাগতো ঘাসফড়িং খোঁজার জন্য। ওকে, সো চলো আমরা সামনের দিকগুলায় যাই। এরপর আসো অ্যাক্রিনিডিয়া বলতে একটা কথা আছে। অ্যাক্রিনিডিয়া ফ্যামিলির মধ্যে সবসময় মনে রাখবা এই আইডিয়া কথাটা থাকবে। ফ্যামিলি নামটা যখন থাকবে, ফ্যামিলি নামের মধ্যে সবসময় কি থাকবে? এই আইডিয়া কথাটা থাকবে। সো এই অ্যাক্রিনিডিয়া মানে আসলে কি সেটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। ঘাসফড়িংকে আমরা অ্যান্টেনার উপর ভিত্তি করে, যে ঘাসফড়িংয়ের অ্যান্টেনাটা কেমন। অ্যান্টেনা মানে হচ্ছে যে আমরা তো জানি যে এই যে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী রয়েছে, তাদের মাথার ভেতর এরকম 2টা শুঙ্গ আছে। এই যে আমারই দেখাই, আমি তো মডেল, দেখা যায় যখন পড়াই স্টুডেন্টদের তখন এমনি ওই যে সেদিন ওদের দেখাচ্ছিলাম, কি জানি বলে, সাইনোসাইটিস দেখাচ্ছিলাম, তখন মাথার মধ্যে এরকম আঁকা শুরু করছি যে কোথায় কোথায় সাইনাসগুলো থাকে। তো সব চিল্লানো শুরু করছে, ভাই কি করেন, মাথার উপর হাতে পায়ে কেন দাগাচ্ছেন? তো দেখা যায় যে আমাদের এই যে ঘাসফড়িং রয়েছে, ঘাসফড়িংয়ের মধ্যে বা আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে এরকম অ্যান্টেনা থাকে 2 জোড়া মাথার মধ্যে, বা অ্যান্টেনা নিয়ে ঘোরাফেরা করে। ঠিক আছে, তো এই যে অ্যান্টেনা থাকে, সেই অ্যান্টেনাটা খাটো না লম্বা সেটার উপর ভিত্তি করে নামকরণ করা হয়। যদি অ্যান্টেনাটা খাটো হয় তাই এক প্রকার ফ্যামিলির মধ্যে পড়বে, আবার
যদি অ্যান্টেনা লম্বা হয় তাহলে আরেক প্রকার ফ্যামিলির মধ্যে পড়বে। দেখছো কি পরিমাণ জাতি বৈষম্য, যে লম্বা আর খাটো হওয়ার জন্য, মানে আমরা শুধু বলি মানুষ রেসিস্ট, ওরাও দেখো লম্বা আর খাটোর জন্য দুইটা আলাদা আলাদা শ্রেণী তৈরি করে ফেলছে। তো খাটো যারা, না না, নাসির উদ্দিন নাবিল জিজ্ঞেস করছে যে ভাইয়া আজকে কি পুরা ঘাসফড়িং শেষ করবেন? না রে ভাই, আমি কখনো বলি নাই পুরা ঘাসফড়িং শেষ করবো। আর আমার এই গ্রাসহপার পড়াতে মিনিমাম 6-7টা ক্লাস লাগে। তো তোমাদের 2টা লাইভ ক্লাসে আমি তোমাদের গ্রাসহপারটা একটু ধরায় দিব, গ্রাসহপারের ফার্স্টের যে দিকটা আছে সেটা পড়ায় দিব, কিছু জিনিস পড়ায় দিব, আর বাকি গ্রাসহপার চ্যাপ্টারটা হয়তো ইউটিউবে আপলোড করতে পারি চাইলে, পরবর্তীতে যদি সময় পাই। খাটো যদি হয় তখন আমরা তাকে কি বলি? খাটো হলে আমরা বলি অ্যাক্রিডি, অ্যাক্রিড। খাটো হলে আমরা কি বলি? খাটো হলে আমরা বলি অ্যাক্রিড। আর লম্বা হলে আমরা বলি টেটিনন। খাটো হলে আমরা কি বলি? অ্যাক্রিড। লম্বা হলে আমরা কি বলি? টেটিনন। এখন এই নামগুলো উচ্চারণ করতে গিয়ে তোমরা বলো ভাইয়া বৈজ্ঞানিক নাম উচ্চারণ করতে পারি না। আমি বলি যে বৈজ্ঞানিক নাম তোমরা পলিসিলেবলে উচ্চারণ করবা। কিভাবে উচ্চারণ করবা? পলিসিলেবলে উচ্চারণ করবা। উচ্চারণে আমার থেকে খারাপ কেউ নেই। আর একটা জিনিস মনে রাখবা, এই যে উচ্চারণ, এই যে আমাদের বৈজ্ঞানিক নামগুলোর উচ্চারণ, এগুলো পারফেক্ট হওয়া লাগবে। তোমার কেউ বলছে? কেউ বলেনি। তো বৈজ্ঞানিক নামগুলো এমনভাবে উচ্চারণ করবা যেন সেই উচ্চারণ থেকে তুমি বানান লিখতে পারো। তুমি একবারে ব্রিটিশ স্টাইলে, আমেরিকান স্টাইলে বৈজ্ঞানিক নাম উচ্চারণ করলা, উচ্চারণ করতে গিয়ে পরীক্ষা হলে তোমার উচ্চারণ মনে আছে, ওই উচ্চারণ দিয়ে তুমি বৈজ্ঞানিক নাম লিখতে পারতেছো না, লাভ আছে? সো এই যে দেখো, আমরা এটা কি দিয়ে মনে রাখবো? আমরা এটার মনে টেটি নন, 2টা ভাগ করে রাখলে আমাদের উচ্চারণের সুবিধা হচ্ছে না, যে 2 ভাগ। তো বৈজ্ঞানিক নামগুলো অলওয়েজ কিভাবে মনে রাখবা? পলিসিলেবলে মনে রাখবা। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আসছে, একটু উত্তর দেই। যে গোলাম সাদিক জিজ্ঞাসা করছে ভাইয়া সব ইনফরমেশন কি বইয়ে আছে? এগুলা কি অ্যাডমিশনে আসে? হ্যাঁ, এই প্রত্যেকটা ইনফরমেশনই বইয়ে আছে। আরেকটা কথা বলি, তোমরা তোমাদের মাঝে মাঝে পড়াতে গেলে তোমরা রাগ করো যে ভাইয়া এগুলো তো বইয়ে নাই, ভাইয়া এগুলো তো এখানে নাই। আমি তোমাদের সোজা একটা কথা বলি, তোমাদের কোনো বই নেই। ইন্টারে বই হচ্ছে 11টা, মানে এনসিটিভি স্বীকৃত বই 11টা। তো কোন বইয়ে কি আছে তুমি জানো? তুমি জানো না। তো যা পড়তে হবে কীভাবে পড়তে হবে? বিস্তারিত পড়তে হবে। বিস্তারিত না পড়ে কোনো লাভ নেই কোনো কিছু। তো দেখো, এই যে আমাদের অ্যান্টেনা যদি খাটো হয় তখন আমরা তাকে বলি অ্যাক্রিড, লম্বা হলে তাকে আমরা বলি টেটিনন। আর এই যে লাস্টে ফ্যামিলির নাম যেহেতু আইডিয়া থাকবে, তাহলে আইডিয়া আর টেটিনন, আইডিয়া। ঠিক আছে? সো তাহলে আমরা নামকরণ, আমরা এই অ্যান্টেনার উপর ভিত্তি করে আমরা যে 2টা নামকরণ করি, সেই 2টা আমরা যে ফ্যামিলিতে নেই, সেই 2টা ফ্যামিলি আমরা বুঝতে পারলাম, যে একটা অ্যাক্রিডিডিয়া আর একটা টেটিনন ইডিয়া। ঠিক আছে? সো টেটিনন ইডিয়া, আইডিয়া না, এটার উচ্চারণ ইডিয়া, টেটিনন ইডিয়া। এখন অনেকে নানাভাবে উচ্চারণ করতে পারো, আগেই বলে নিয়েছি আমার উচ্চারণ খুব ভালো না, এবং আমি মেইন ফোকাস দিই যে কিসের দিকে, যে না আমার বানানটা যেন ভুল না যায়। খুব ভালো উচ্চারণ করতে গেলে বানান ভুল গেল তাহলে কিন্তু বিপদ। ওকে, সো এটা গেল একটা কথা, এই কথাটা বইয়ের মধ্যে আছে। আর জেনাস, জেনাস মানে গণ, পয়কিলোসেরাস পিকচাস, পয়কিলোসেরাস, আর স্পেসিস পয়কিলোসেরাস পিকচাস। আচ্ছা, একটা কথা বলি, আগের বইগুলা বা বইয়ের মধ্যে, বা আমরা আগে ছোটোবেলায় যখন পড়তাম, জেনাসের মধ্যে এ জায়গায় না দাগ দিত না, শুধু স্পেসিসে দাগ দিত, যে পয়কিলোসেরাস পিকচাস 2টা ভাগে। এখনকার টিচাররা দেখা যায় কেটে দেয় যদি এই পয়কিলোসেরাসের নিচে না দাগ না দাও। সো আমাদের 2টা ভাগ, জেনাস আর স্পেসিস 2টা ভাগ। এর নাম কি? পয়কিলোসেরাস পিকচাস। মানে এই ঘাসফড়িং নিয়ে কথা বলার কারণ বাংলাদেশে এটা বেশি পাওয়া যায়। ঘাসফড়িং কয় প্রজাতির রয়েছে? মনে রাখবা যে ঘাসফড়িংয়ের প্রজাতি হচ্ছে 20,000। ঘাসফড়িংয়ের প্রজাতি কত? 20K ঘাসফড়িংয়ের প্রজাতি আছে, 20,000। আর বাংলাদেশে কয় প্রজাতি ঘাসফড়িং পাওয়া যায়? আমাদের বাংলাদেশে ঘাসফড়িং পাওয়া যায় মাত্র কয় প্রজাতি? বাংলাদেশে পাওয়া যায়, এই কেটা চলে যায়, কে ছাড়া যতটুকু সেটা বাংলাদেশে 20 প্রজাতির। এবং বাংলাদেশে যে ঘাসফড়িং পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে কমন এই পয়কিলোসেরাস পিকচাস। তোমাদের কাছে একটা প্রশ্ন, মানে আমি চাই যে যতটুকু ক্লাস নিব সেখান থেকে তোমরা যেন ভালো কিছু শিখতে পারো। একদম ঘাসফড়িং শেষ করে দিতে হবে, উধাও করে দিতে হবে, এরকম ব্যাপার না। বাট যতটুকু পড়াবো ততটুকু থেকে যেন অনেক কিছু শিখতে পারো, এবং সেখান থেকে যেন অনেক কিছু তোমাদের পরীক্ষার মধ্যে আসে। আমি তোমাদের একটা নাম বললাম, এই যে কালকে একটা আমাদের মিম এসেছে, যে এইটা নিয়ে একটা মিম, যে এটা আমাদের গোখরা সাপের নাম। এটা আমাদের কি সাপের নাম? এটা আমাদের গোখরা সাপের নাম। ঠিক আছে? আমি যদি ভুল না করে থাকি। সো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে জেনাস এবং স্পেসিস 2টা সেম, মানে এই জেনাসের নাম এবং স্পেসিসের নাম সেম। এরকম যে নামকরণ যেখানে জেনাস এবং স্পেসিস সেম থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলি?
এটাও বইয়ের ইনফরমেশন, তোমাদের তো না বললে তোমরা বলো যে কই থেকে দিল। এটা আলিম স্যারের ফার্স্ট পেপার বইয়ের ইনফরমেশন, যে জেনাস এবং স্পেসিস সেম, এটাকে আমরা কি বলি, বা এই যে যখন জেনাস এবং স্পেসিস আমাদের সেম হয়ে যাবে কোনো একটা নামকরণের ক্ষেত্রে, সেই ধরনের নামকরণকে আমরা কি বলবো। আচ্ছা, যারা লাইভ দেরি করে এসেছো, এই লাইভ অবশ্যই সেভ থাকবে, এই গ্রুপেই লাইভ থাকবে, সো লাইভ তোমরা পরে দেখে নিতে পারবে। এই লাইভ ইউটিউবে হয়তো এখন আপলোড দিব না, পরে হয়তো আপলোড দিয়ে দিতে পারি কেটে টেটে, ঠিক আছে। ইয়েস, যখন আমাদের এই জেনাস এবং স্পেসিস সেম থাকবে, যখন আমাদের জেনাস এবং স্পেসিসের নাম সেম, তখন আমরা যে জিনিসটাকে বলি টটোনিম, তখন সেই জিনিসটাকে আমরা কি বলি, টটোনিম। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে যখন আমাদের এই যে আমাদের জেনাস রয়েছে এবং এই যে আমাদের স্পেসিস রয়েছে, এই জেনাস এবং স্পেসিসের নাম যখন আমাদের সেম হয়ে যায়, তখন সেই জিনিসটাকে আমরা কি বলি, আমরা বলি টটোনিম বলি। সো ভেরি 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 ইম্পর্টেন্ট এমসিকিউ, টটোনিম। সো আমরা চাই যে আমরা পড়বো যখন আমাদের যেন অনেক কিছু চলে আসে এক পড়ায়, ঠিক আছে। ওকে, ভেরি গুড, যারা বলতে পেরেছো তাদের জন্য একটা ক্ল্যাপ। এবার আসো যে আমাদের তাহলে আমাদের ঘাসফড়িংয়ের যে এই যে কথাবার্তাগুলো ছিল, সেই কথাবার্তাগুলো আমরা বুঝে ফেলেছি এবং এটা আমরা বিস্তারিত জেনেছি কেন কি বলা হয়েছে, আমরা এখন ক্লিয়ার এ পর্যন্ত। পয়কিলোসিরাস পিকচার্স নামকরণটা এর আগে থেকেই ছিল, যে পয়কিলোসিরাস পিকচার্স, এটার ব্যাপারে ব্যাখ্যাটা খুব ভালো কোনো ব্যাখ্যা কোথাও পাওয়া যায়নি কেন এর নাম পয়কিলোসিরাস পিকচার্স করা হয়েছে। ওকে, সো আমি এটা মুছে দিলাম। আশা করি যতটুকু বলেছি, যতটুকু বুঝিয়েছি, তোমরা এতটুকুর মধ্যে সবাই আশা করি বুঝতে পেরেছো। বুঝতে যদি না পারো তাহলে এখন কমেন্ট করতে পারো, যতটুকু পড়িয়েছি তার মধ্যে যদি কিছু আনকমন বা না বোঝা তোমার থাকে, ঠিক আছে। তারপর আসো যে আমরা এই মার্কারটা ঝামেলা করতেছে, কালি কম, আরেকটা মার্কার আমি একটু নিয়ে নিই, ওয়েট এ মিনিট। আচ্ছা, এবার আসো ঘাসফড়িংয়ের আমরা বাহ্যিক গঠন পড়ব। আচ্ছা, এই মার্কারটা একটু চিকুন কালির তো হচ্ছে যে একটু হচ্ছে তত গাঢ় হবে না, আমি জন্য বড় করে লিখছি। বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন অনুযায়ী যদি আমি ঘাসফড়িংয়ের কথা বলি, যে ঘাসফড়িংয়ের সাইজ অ্যান্ড শেপ কেমন, যে ঘাসফড়িংয়ের আকার অ্যান্ড আকৃতি কেমন, তখন ঘাসফড়িংয়ের আকার আকৃতি, আমি ঘাসফড়িংয়ের কোনো পূর্ণাঙ্গ ছবি আঁকবো না, ঠিক আছে। সো যেহেতু আমি ছবি আঁকায় ভালো না, সো ঘাসফড়িংয়ের সাইজ অ্যান্ড শেপ একটু এরকম হবে। তার মানে কি, এরকম যে শেপ, এই শেপটা থেকে আমি কি বুঝতে পারছি, ঘাসফড়িংয়ের আকৃতি হবে সরু হবে, ঘাসফড়িংয়ের আকৃতি কেমন হবে, লম্বাটে হবে। ঘাসফড়িংয়ের এই যে আকৃতি, এটা আমাদের কি শেপ বলি আমরা, যে এরকম না একদম, যে এরকম টাইপের, এই শেপটাকে আমরা বলি সিলিন্ড্রিক্যাল, যে বাংলায় বলি বেলনাকার আকৃতি। এবং চিন্তা করে দেখো, এই ঘাসফড়িংকে আমরা মাঝ বরাবর দুইটা সমান পাশে ভাগ করতে পারি। সমান পাশে ভাগ করলে এই পাশে যা আসবে এ পাশেও সেম অংশ আসবে। সো যেহেতু ঘাসফড়িংকে আমরা এমনভাবে ভাগ করতে পারি যে দুইটা পাশ হয়ে যায়, যেমন তুমি আমার মাঝ বরাবর যদি একটা বড় ইলেকট্রিক্যাল করাত নিয়ে আসো, অ্যাক্রিড কি কোনো মানে আছে? অ্যাক্রিড মানে খাটো, অ্যাক্রিড মানে খাটো, তারপর হচ্ছে আরেকটা যেটা বললাম সেটা মানে লম্বা। অ্যাক্রিড মানে হচ্ছে খাটো, অ্যাক্রিড মানে কি খাটো। আর টটোনিম কেন বলা হয়, এটা আসলে যে বিজ্ঞানী নামকরণ করেছে সে হচ্ছে টটোনিম নামকরণ করেছে। আমরা টটোমারিজম পড়েছি না, টটোমারিজম মানে কি আসলে, টটোমারিজম যে সমানুতাটা ছিল, টটোমারিজম সমানুতার মধ্যে কি হয়, যে কার্যকারী মূলকের জাস্ট পরিবর্তন হয়, বাট জিনিসটা কিন্তু আণবিক সংকেত গাঠনিক সংকেত সেম থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জেনাস আর একটা স্পেসিস, মানে কার্যকারী মূলকের পরিবর্তন হয় সমানুতার মধ্যে, টটোনিমের মধ্যে, বাট হচ্ছে যে এক কার্যকারী মূলক থেকে আরেক কার্যকারী মূলকে চলে যায়, গতিশীল একটা সাম্য অবস্থা থাকে তার মধ্যে, মানে গতিশীল সমানুতা আমরা দেখতে পাই টটোনিমের মধ্যে। টটো কথাটার মানে হচ্ছে সিমেট্রি বোঝায় অনেক সময়। সো দ্যাটস ওয়াই এখানে আমরা টটোমারিজম কথাটা ইউজ করি। টটো মানে সিমেট্রি, এই যে টটোনিম মানে আমাদের নামকরণের সিমেট্রি, নামকরণের সেম ব্যাপারটাকে আমরা বলি, এই জন্য টটোনিম টার্মিনোলজিটা ইউজ করি। জিদ্দি মুর্শিদ বলছে যে পয়কিলোসিরাস বর্ণময়তা বুঝাতে, হ্যাঁ পয়কিলোসিরাস বর্ণময়, আর পিকচার্স মানে ছবি বুঝিয়েছে। ভেরি গুড জিদ্দি।
তারপর হচ্ছে যে সন্দীপ বলছে ভাইয়া সায়েন্টিফিক নেমিংয়ের ক্ষেত্রে গণ প্রজাতির নিচে দাগ দিতে হয়, এখন প্রজাতির নাম শুধু লিখতে বললেও কি নিচে দাগ দিব? নর্মালি জেনাস স্পেসিস এই দুইটার নিচে দাগ দিতে বলা হয়। নর্মালি তো আমরা কখনোই স্পেসিস আলাদা লিখি না, প্রজাতির নাম কি কখনো আমরা আলাদা লিখি না। তো আমাদের বৈজ্ঞানিক নাম যেগুলো দ্বিপদী বৈজ্ঞানিক নাম, নর্মালি নামকরণ তো দ্বিপদী বৈজ্ঞানিক নামই বেশি, একপদী বৈজ্ঞানিক নাম তো আসলে হয় না বা থাকেও না, ত্রিপদী রয়েছে। তো নর্মালি স্পেসিস তো আমরা লিখি না, শুধু স্পেসিস লিখতে বলা হয় কোথাও কখনো? আমি তো দেখি নাই যে শুধু স্পেসিস লিখতে বসে। মাথা সরাবো, আচ্ছা সরাইছি। আচ্ছা, তো দেখো আমাদের এই সরু লম্বাটে সিলিন্ড্রিক্যাল, আর এই যে আমাদের প্রতিসাম্যতা তাকে আমরা কি বলি? দ্বিপার্শ্বীয় প্রতিসম, যে দুইটা সমান পাশে আমরা একে ভাগ করতে পারি। সো এইটা হচ্ছে আমাদের মেইন কথা, যে সরু হবে, লম্বাটে হবে, সিলিন্ড্রিক্যাল হবে, দ্বিপার্শ্বীয় দুইটা সমান পাশে ভাগ করতে পারি। আমি যেটা বলছিলাম যে আমাকে যদি এরকম মাঝ বরাবর কেটে দাও একটা করাত দিয়ে, তাহলে আমার এ পাশে একটা অংশ পাওয়া যাবে, এ পাশে একটা অংশ পাওয়া যাবে। দুইটা অংশ কাটার পর দেখবে আমার এ পাশে তুমি যা যা পাচ্ছ এ পাশে তা অবশ্যই পাবা। হয়তো এ পাশে যা পাবা সেটা আর এ পাশে যা পাবা সেটা হয়তো সমান হবে না। যেমন মানুষকে যদি মাঝ বরাবর কাটি, হার্টটা লেফট সাইডে বেশি থাকবে, রাইট সাইডে কম থাকবে। সো যেমন লিভারটা রাইট পাশে বেশি থাকবে, লেফট পাশে কম থাকবে, বাট দুই পাশে সেম জিনিস থাকবে। এমন শর্ত না যে দুই পাশে সেম জিনিস সমান সমান থাকতে হবে, সেম জিনিস থাকলেই হবে। তখন আমরা সেই প্রতিসাম্যকে কি বলবো? দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বলবো। সো তাহলে আমাদের সরু লম্বাটে সিলিন্ড্রিক্যাল দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য পাবো। আমরা যদি এর কালার নিয়ে কথা বলি, যে এর বর্ণ কেমন হবে, এর কি কেমন হবে, এর বর্ণটা কেমন হবে, এর বর্ণটা আমাদের কেমন হবে? এই বর্ণটা নর্মালি এরা বর্ণময় হয়, এরা নানা ডোরা কাটা থাকে, তাদের মধ্যে হচ্ছে এরকম ছিদ্র ছিদ্র ডটেড থাকে। তো আমি একটা ওয়ার্ড তোমাদের একটু বলতে চাই, সেটা হচ্ছে ক্যামোফ্লেজ। এই জিনিসটা যারা ছেলেরা যারা আছো, পাবজি যারা খেলছো তারা খুব ভালো জানো, যারা পাবজি খেলছো ছোট মানে এখনো খেলো। আমি কিছুদিন পাবজি খেলছিলাম, বেশি দিন খেলি নাই। সো আমার কাছে কোনো নতুন গেমস আসলে দেখি যখন মানুষ খেলে, আমি কিছুদিন সেটা এক্সপ্লোর করি, তারপর সেটা অফ করে দিই। যখন দেখি যে এটা নেশার দিকে চলে যাচ্ছে দেন অফ, কারণ টাইম নষ্ট। সো পাবজি খেলতে গেলে এরকম একটা স্যুট পাওয়া যায় না, যেই স্যুটটাকে দিয়ে হচ্ছে যে ঘাসের মধ্যে থাকলেও মানুষ দেখতে পায় না, কি জানি স্যুটটার নাম বলে আমার মনে নেই। সো বা আমাদের সেনাবাহিনীরা যে ড্রেসটা পরে, সেটা দিয়ে তারা যখন বন জঙ্গলে অভিযান চালাবে, যে পার্বত্য চট্টগ্রামে, তখন দেখা যায় না বন জঙ্গলের মধ্যে। তো দেখা যায় না, যেহেতু যদি যেন দেখা না যায়, সে কারণে আমাদের যে ড্রেসটা পরে সেনাবাহিনীরা একটা নির্দিষ্ট টাইপের ড্রেস, তো এইটাকে আমরা বলি হচ্ছে কেমোফ্লেজ বলি। কেমোফ্লেজ মানে হচ্ছে যে পরিবেশের সাথে যেন রং মিলে যায়, যে ঘাস যে রয়েছে ঘাসের সাথে যেন রং মিলে যায়। যে গিলি স্যুট, ঠিক আছে, গিলি স্যুট, ঠিক আছে, হ্যাঁ ঠিক বলছে, যে গিলি স্যুট, যে পাবজি খেলার সময় একটা গিলি স্যুট থাকে, সেই গিলি স্যুট পরলে যে ঘাসের মধ্যে দিয়ে চলাফেরা করলেও দেখা যায় না, যে বোঝা যায়, কারণ কি গিলি স্যুটটার রং আর ঘাসের রং সেম। ঠিক তেমনি হচ্ছে ক্যামোফ্লেজ বলতে বোঝায় যখন হচ্ছে যে পরিবেশের সাথে বর্ণ মিলে যায়। ঘাসফড়িং ঘাসের উপর বসে থাকে, ঘাসফড়িংয়ের বর্ণ সবুজ, ঘাসের বর্ণ সবুজ, তো খুব সহজে যে ঘাসফড়িং আছে এটা এক দেখায় বোঝা যাবে না। কিন্তু ঘাসের উপর যদি একটা লাল কালারের কিছু বসে থাকতো, তখন কি আমরা খুব সহজে বুঝতে পারতাম যে লাল কালারের সামথিং দেয়ার ঘাসফড়িংয়ের উপর বসে আছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো আমাদের বর্ণময়তা নিয়ে আমরা 2-3টা ওয়ার্ড তোমাদের সামনে উচ্চারণ করলাম। এছাড়া আরও অনেকগুলো কথাবার্তা বলা আছে, সেগুলো নিয়ে আমি কিছু বলবো না। সো আমরা এবার আসো যে আমরা সামনের দিকে যাই। আমার মুখা পড়ে গেছে। দীপ সরকার জিজ্ঞেস করছে ক্লাস ডিউরেশন কত হবে? 6টা 5 বাজে দীপ, ক্লাস ডিউরেশন হয়তো আরও 40 থেকে 45 মিনিট হবে। ওকে, এবার আসো আমরা ঘাসফড়িংয়ের বহির কঙ্কাল নিয়ে একটু পড়ালেখা করবো। তোমাদের কি ক্লাস বোরিং লাগছে? দীপ সরকারের বহির কঙ্কাল, বা বহির মানে বাইরে, কঙ্কাল মানে হচ্ছে কঙ্কাল, কঙ্কাল মানে হচ্ছে স্কেলেটন। তো নাম কি হবে ইংরেজিতে? এক্সোস্কেলেটন। সো এই যে বহির কঙ্কাল বা এক্সোস্কেলেটন রয়েছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে বহির কঙ্কাল বা এক্সোস্কেলেটন। ঘাসফড়িংয়ের যে বহির কঙ্কাল সেটা হচ্ছে
কাইটিন নির্মিত কিউটিকলে আবৃত। কাইটিন যে আবরণটা, এটা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এরকম একটা জিনিস হচ্ছে কাইটিন। কারণ পৃথিবীতে যত কীটপতঙ্গ পাবা সবার মধ্যে কাইটিন আছে, এবং পৃথিবীতে কার সংখ্যা সবচেয়ে বেশি? কীটপতঙ্গের সংখ্যা সবচেয়ে বেশি। সো কাইটিন জিনিসটা আসলে কি? কাইটিন জিনিসটা হচ্ছে একটা নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। কাইটিন জিনিসটা কি? একটা নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। তোমরা যারা সেকেন্ড ইয়ারে রয়েছো বা ফার্স্ট ইয়ারে আছো, মানে ফার্স্ট ইয়ার, আচ্ছা ফার্স্ট ইয়ার কাম সেকেন্ড ইয়ার কাম থার্ড ইয়ার যারা আছো, তো তোমরা অবশ্যই কাইটিন নামটা পড়ে এসেছো। আমরা যখন কোষ রসায়ন পড়েছি, আমাদের কোষ রসায়নের একটা অসাধারণ প্লেলিস্ট রয়েছে ইউটিউবে। সো কোষ রসায়নে এই কাইটিন কথাটা বলা ছিল। কাইটিনটা কি? একটা নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইড। আমাদের যে পলিস্যাকারাইড তৈরি হয়, দ্যাট মিনস অনেকগুলো মনোস্যাকারাইড মিলে, অনেকগুলো গ্লুকোজ মিলে, অনেকগুলো ফ্রুক্টোজ মিলে যখন একটা বিশাল গঠন তৈরি করবে, তখন তাকে আমরা বলি পলি মানে বহু, স্যাকারাইড মানে কি? মনোস্যাকারাইড। সো এইখানে যখন একটা নাইট্রোজেন গ্রুপ থাকবে, নাইট্রোজেন বিশিষ্ট পলিস্যাকারাইডকে আমরা কি বলি? কাইটিন। এই কাইটিনটা থেকে 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 একটা আবরণ তৈরি করবে। কাইটিন নির্মিত যে একটা আবরণ, তাকে বলি আমরা কিউটিকল। কিউটিকলটা কেমন একটা আবরণ? কিউটিকলটাকে আমরা বলি যে একটা অভেদ্য আবরণ হয়, যে কিউটিকলটা একটা অভেদ্য। যে দেখা যায় যে আমরা যে আমাদের যে আবরণ বা ঝিল্লি, সেই ঝিল্লিকে আমরা 3 ভাগে ভাগ করি, যেটা দিয়ে সব কিছু যেতে পারে, যে যা পাঠাবা চলে যাবে, তাকে কি বলবো আমরা? ভেদ্য। কিছু আছে যা কাউকে যাইতে দেয়, কাউকে যাইতে দেয় না, বলে যে না তোমাকে আমি যাইতে দিব না, তোমাকে আমি যাইতে দিব, তাকে কি বলি? অর্ধবেদ্য বলি। আবার কিছু আছে যে কাউরেই যাইতে দিবে না, যে না কাউকে যাইতে দিব না, আমার ভেতরে অনেক মূল্যবান জিনিস আছে, তো সে হচ্ছে অভেদ্য। সো আমাদের কাইটিন নির্মিত কিউটিকলে আবৃত। কিউটিকলটা একটা অভেদ্য আবরণ বা একটা শক্ত আবরণ। অভেদ্য ও শক্ত একটা আবরণ নামটা কি? এই কিউটিকল। সো কাইটিন নির্মিত কিউটিকল দ্বারা, মানে কাইটিনটা জমে 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 এরকম একটা অভেদ্য এবং একটা শক্ত লেয়ার তৈরি হয়, যাকে আমরা কি বলি? যাকে আমরা কিউটিকল বলি। যাকে আমরা কি বলি? যাকে হচ্ছে যে আমরা কিউটিকল বলি। এবং এই যে জিনিসটা, এই জিনিসটা ঘাসফড়িংয়ের কোথা থেকে নির্গত হয়েছে? হাইপোডার্মিস থেকে। হাইপোডার্মিস। তো দেখা হাইপোডার্মিস থেকে নিঃসৃত পদার্থ, হাইপোডার্মিস থেকে নিঃসৃত বা ক্ষরিত, হাইপোডার্মিস থেকে নিঃসৃত বা ক্ষরণ, যে আমরা জানি যে আমাদের একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম লেয়ার রয়েছে। সেই ভ্রূণীয় লেয়ারের মধ্যে মেসোডার্ম যে রয়েছে না, সেই মেসোডার্মের মধ্যে আবার কিছু ভাগ আছে, হাইপোমিয়ার, এপিমিয়ার, মেসোমিয়ার। এগুলো যখন আমরা তোমাদের নবম অধ্যায় পড়াবো, নবম অধ্যায়ের ফুল প্লেলিস্টটা আমার ইউটিউবে দেওয়ার ইচ্ছা আছে, যদি আল্লাহ বাঁচায় রাখে এবং সময় সুযোগ হয়। নবম অধ্যায় যখন পড়বো, যে আমরা 3টা ভ্রূণস্তর থেকে আসছি, 3টা ভ্রূণস্তরের মধ্যে আমরা জানি যে সবচেয়ে বাইরেরটা একটো, সবচেয়ে ভেতরটা এন্ডো, মাঝখানেরটার নাম মেসো। সো এই যে মেসো আছে না, মেসোর মধ্যে আবার কতগুলো ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে হাইপোমিয়ার। সেই হাইপোমিয়ার, হাইপোডার্মিস আর এই হাইপোমিয়ার রয়েছে। আর এই যে হাইপোডার্মিস, এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে আমাদের ডার্মিস মানে ত্বক। ডার্মিস মানে কি? ত্বক। ডার্মিস মানে ত্বক। তাহলে এই ডার্মিস মানে কি? ডার্মিস মানে হচ্ছে আমাদের ত্বক। হ্যাঁ, ডার্মিস মানে ত্বক। আর হাইপোডার্মিস মানে কি? হাইপোডার্মিস মানে আমাদের, হাইপো অনেকগুলা মিনিং আছে। আমরা বায়োলজি পড়তে গিয়ে অনেক সময় হাইপো মানে কম বলি। হাইপো মানে কি বলি? কম বলি। আবার একটু পর হাইপোর আরেকটা মিনিং আমরা পাবো। এখানে ত্বকের সাথে যখন, ডার্মিসের সাথে যখন হাইপো কথাটা থাকবে, সেই জিনিসটা আসলে অর্ধ বা মিডল বুঝাচ্ছে। এখানে কি বুঝাচ্ছে? অর্ধ বা মিডল। সো এই যে অর্ধ ত্বক যে রয়েছে ওদের, এই আমাদের ঘাসফড়িং বা ইনসেক্টা পর্বের প্রাণীদের যে ত্বক রয়েছে, ধরো স্কিনের মধ্যে যে এটা, যদি ওদের তো স্কিন থাকে না যদিও, সো ওদের যে লেয়ারটা রয়েছে দেহের নিচে, হাইপোডার্মিস। তো দেখা যায় এই যে কিউটিকল যে আবরণটা তৈরি হয়, সেই কিউটিকল আবরণের নিচে এই হাইপোডার্মিস থাকে, এটা ধরো একটা হাইপোডার্মিস লেয়ার। সেখান থেকে এই কাইটিন নির্মিত কিউটিকলগুলো ক্ষরিত হচ্ছে, ক্ষরিত হয়ে হয়ে এই জায়গায় একটা মোটা লেয়ার তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? কিউটিকল লেয়ার বলছি। সো এই যে আমাদের এটাকে কি বলছে? হাইপোডার্মিস বা অর্ধত্বক থেকে আমাদের কাইটিন নির্মিত কিউটিকল ক্ষরিত হচ্ছে। এখন এখানে একটা মজার ঘটনা আছে, যে এদের যে দেহটা, এদের দেহে প্রচুর দেহখণ্ড পাওয়া যায়, প্রচুর ব্যাপার স্যাপার রয়েছে। তো ঘাসফড়িংয়ের যে বহির্কঙ্কাল, সেটা একটু এরকম, খেয়াল করে দেখো, যে এরকম বক্স বক্স,
এটা ধরো ঘাসফড়িংয়ের বহির্কঙ্কালের একটা আমি তোমাদের গঠন শিখাচ্ছি। এরকম ধরো কতগুলো বক্স আছে, এই যে বক্স আছে না, এই বক্সের মধ্যে এরকম কিছু অংশ রয়েছে। এই যে তাহলে আমাদের কি পেলাম, বক্স। এই বক্সের মধ্যে আমাদের এই এরকম কিছু অংশ পাচ্ছি। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছি না আমরা। আচ্ছা, এক ছেলে আমার কথা শুনে ভয় পাইছে, সে বলছে যে ভাইয়া আমাদের তো 11টা বই, 11টা বইয়ের মধ্যে হচ্ছে যে আমরা কি 11টা বই পড়বো, যে এটা হচ্ছে যে শুনে একজন খুব ভয় পাইছে যে 11টা বই কি আমরা পড়বো, যে আমরা 11টা বই কি পড়বো। না, তোমাদের 11টা বই পড়া লাগবে না, বাট যখন তোমরা একটা কিছু পড়বে, ধরো জুলজির জন্য তোমরা মেন বই হিসাবে 3টা বই পড়তে বলি আমি সবসময়, আজমল স্যারের বই, আলিম স্যারের বই এবং মাজেদা বেগম ম্যাডামের বই। তো 3টা বইয়ের মধ্যে শুধু তথ্যগত খুব বেশি পার্থক্য নাই। তো একটা বই তুমি খুব ভালো করে পড়বে, পড়ার পর আরেকটা যে সেকেন্ড যে বুকটা থাকবে সেই সেকেন্ড বুকটা তুমি রিভিশন দিবে। জাস্ট ধরো তুমি আজমল স্যারের বই পড়ে ফেলছো, পড়ে ফেলার পর তুমি আলিম স্যারের বইটা জাস্ট টাচ করবে, যা দেখে যাবে যে কোনো এক্সট্রা ইনফরমেশন আলিম স্যারের বই আছে কিনা। আলিম স্যারের বই দেখা শেষ, দেন তুমি মাজেদা বেগম ম্যাডামের বইটা একটু উল্টায় দেখলে যে মাজেদা বেগম ম্যাডামের বই কোনো এক্সট্রা কথা আছে কিনা। এটা হবে পড়ার স্টাইল। তো এই 3টা বই পড়লে স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমার শেষ হয়ে যাবে। তো আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে যখন মানে আমার নর্মালি অভ্যাস বিস্তারিত পড়ানো। সো আমি বিস্তারিত পড়াতে গেলে আমার অনেক স্টুডেন্ট, আমার প্রাইভেট ব্যাচও আমি যখন ফার্স্ট মান্থ জুন মাস পড়িয়েছি, সেই জুন মাসে ওদের একটা গুগল ডক ফর্ম দিয়েছে যেখানে ওদের নাম, রোল কিছু লেখা লাগবে না, কোনো ইমেল আইডিও লাগবে না, যেখানে তারা স্বতন্ত্রভাবে বলতে পারবে যে আমার পড়ানোতে কি সমস্যা আছে, তারা বলতে পারবে। সো আমি তাদের থেকে একটা রিভিউ নিয়েছি যে আমার পড়ানোতে কি প্রবলেম রয়েছে, সো তোমরা এটা আমাকে লিখো। যেহেতু তাদের নাম, রোল কিছু নেই, চাইলে কেউ আমাকে গালিও দিতে পারে। যে একটু আগে দেখলাম না এক ছেলে আমাকে গালি দিছে যে সে আমাকে টাকাও পাঠায় নেই আমার মোবাইলে, তার টাকা পাঠানোর কোনো হিস্ট্রি নেই, কিন্তু সে আমাকে বলে যাচ্ছে যে সে টাকা পাঠিয়েছে। সো এটা খুবই একটা ডিসরেসপেক্টফুল ব্যাপার ছিল। সো এটার একটা পোস্ট আমি দিয়ে রেখেছি যে না, আই নিড টু সেভ মাইসেলফ, যে এটা নিয়ে সে হয়তো কোথাও বাইরে বলতে পারে যে সে হচ্ছে যে আমাকে টাকা পাঠিয়েছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি দিয়ে দিই যে আমি নিছি যে একটা ফর্ম। তো সেখানে ওই ফার্স্ট মাসে যে অভিযোগ আসছে তার মধ্যে একটা অভিযোগই ছিল যে ভাই আপনি তো বিস্তারিত কেন পড়েন, একটু কমায় পড়েন। কারণ আমার কথা হচ্ছে যে আমাদের হাতে যেহেতু সময় রয়েছে, তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী না হয়ে থাকো তো তোমার হাতে যথেষ্ট সময় রয়েছে। তো তুমি যা জানো বিস্তারিত জানো। তোমার কি বিস্তারিত সব কিছু মনে থাকবে না, তোমার প্রিসিপিটেশন পড়বে, অধক্ষেপণ পড়বে। সেই অধক্ষেপণ তুমি যদি পড়ো এতটুকু, সেই এতটুকু জীবনে থাকবে না। অনেক বই বের করে না, শর্টকাট বই, যে এতটুকু বই যে যা যা লাগবে তাই আমরা দিব। এই বই পড়ে জীবনে কেউ কোথাও চান্স পায় না। এই বই পড়ে জীবনে তোমার কিছু মনে থাকবে না। তোমার যা পড়তে হবে তা বিস্তারিত জানতে হবে। বিস্তারিত জানলে তুমি দেখবা কি পয়েন্ট কি সেগুলো তোমার সব মাথায় গেঁথে যাবে। সো শর্টকাট পড়ে জীবনে হচ্ছে যে কোথাও ভালো করা যায় না। দ্যাটস ওয়াই আমি বিস্তারিত পড়াই। এজন্য আমি তোমাদের ঠেক দেওয়ার জন্য বলি যে তোমরা যখন বলো যে ভাই এত কিছু কেন পড়াচ্ছেন, এটা কি বইয়ে আছে কিনা, তখন আমি তোমাদের ঠেক দিই যে এই দাঁড়াও, ছুরি দিয়ে দাঁড়াও, যে তোমাদের বই কয়টা বলো। তখন বলে যে ভাইয়া আমাদের তো বই অনেকগুলো। তখন আমি বলি যে তোমাদের তো বই 11টা, কোন বই আছে তুমি জানো, যাও খুঁজে দেখো, 11টা বই কোথাও না কোথাও এই জিনিসটা পাবা। সো লাইক দ্যাট। আচ্ছা, সো এই যে দেখো এরকম অনেকগুলা খণ্ড পাওয়া যায়। এই যে খণ্ডগুলা, এই প্রতিটা খণ্ডকে আমরা বলি স্ক্লেরাইট। এই যে প্রতিটা খণ্ড রয়েছে, এই প্রতিটা খণ্ডকে আমাদের যে এদের দেহ যে উপরে যে কিউটিকল আবরণ থাকে, যে বহির্কঙ্কাল, সেই বহির্কঙ্কালের মধ্যে যে এই যে অংশগুলো, এগুলোকে বলি আমরা স্ক্লেরাইট। আর এই যে অংশটা, এই যে আমাদের যেগুলো এগুলোকে যুক্ত করছে, স্ক্লেরাইটগুলোর মাঝে থাকছে, তাদেরকে আমরা কি বলি, সূচার বলি। সূচার। এই সূচারগুলা থাকার কারণে এই যে আমাদের এই যে আমাদের সূচারগুলা যে আছে, এই সূচারগুলার কারণে কি হয়, যে স্ক্লেরাইটের মাঝখানে সূচার আছে, এই সূচারের কারণে সূচারগুলো আমাদের নরণক্ষম,
যে সূচারগুলোর কারণে ঘাসফড়িংয়ের এই যে বহির্কঙ্কাল আছে, এটা আমরা ঘাসফড়িংয়ের এক্সোস্কেলেটন বা এই যে বহির্কঙ্কাল পড়ছি। তো এই যে আমাদের সূচারগুলোর কারণে কি হচ্ছে, এই যে আমাদের স্ক্লেরাইট রয়েছে, স্ক্লেরাইটগুলোর মাঝখানে সূচার আছে, সূচারগুলোর কারণে কি হচ্ছে, সূচারগুলোর কারণে এই ঘাসফড়িংটা নড়াচড়া করতে পারে বা তার বহির্কঙ্কাল সে ধরো এরকম মোটা চিকুন এরকম নড়তে পারে। তো আসলে তুমি যদি জানতে চাও যে এই ঘাসফড়িং, তেলাপোকা এরা কি আসলেও নড়াচড়া করতে পারে কিনা, তাহলে এক কাজ করবা, আজকে এই বাসায় তেলাপোকা দেখলে তেলাপোকাকে উল্টায় দিবা, যদিও কোনো প্রাণীকে কষ্ট দেওয়া উচিত না, তেলাপোকাকে দৌড়ানি দিবা, দৌড়ানি দিলে তেলাপোকা উল্টায় যাবে। তেলাপোকা যখন উল্টায় যাবে তখন দেখবা খালি তেলাপোকা কেমনে নড়তে পারে, কেমনে তারা হচ্ছে যে এরকম মুভমেন্ট করতে পারে। সো এই যে আমাদের স্ক্লেরাইট যে রয়েছে, স্ক্লেরাইট এবং এর মাঝখানে সূচার থাকে, এই সূচারগুলোর কারণে ঘাসফড়িং কি করতে পারে, ঘাসফড়িং নড়াচড়া করতে পারে। এই সূচারগুলোর কারণে ঘাসফড়িং কি করতে পারে, সূচারগুলোর কারণে ঘাসফড়িংয়ের দেহটা সহজেই নড়াচড়া করতে পারে। এই সূচারের কারণে ঘাসফড়িং কি করতে পারে, নড়াচড়া, কারণ এগুলো শক্ত শক্ত অংশ। স্ক্লেরাইট কেমন, শক্ত অংশ, আর সূচারটা কেমন, একটা তন্তুর মতো অংশ। এই সূচারের কারণে আমাদের ঘাসফড়িংটা কি করতে পারে, সূচারের কারণে ঘাসফড়িংটা আমাদের নড়াচড়া করতে পারে। ঠিক আছে, সূচার আমাদের বডিতেও সূচার আছে, মানব দেহে আমাদের হিউম্যান বডিতে একটা জায়গায় সূচার জয়েন্ট আছে। কেউ আমাকে বলতে পারবে কমেন্টে যে মানব দেহের কোথায় সূচার সন্ধি রয়েছে? এটা আমার ওই যে অস্থির ভিডিও ছিল না, অস্থির ভিডিওর মধ্যে আমি যখন করটি পড়িয়েছি তখন আমি বলেছিলাম যে মানব দেহের মধ্যে সূচার সন্ধি থাকে, এবং যে সূচার সন্ধির কারণে তুমি আমি আজকে হচ্ছে যে যারা নর্মাল ডেলিভারিতে বাচ্চা হয়, যে ভ্যাজাইনাল ডেলিভারি যাদের হয়, সেই বাচ্চারা জন্ম নিয়েছে বা সেই বাচ্চারা হতে পেরেছে এই সূচার সন্ধির কারণে। সেই সূচার সন্ধি কোথায় থাকে আমাকে একটু কমেন্টে জানাও তো। স্ক্লেরাইট এই জিনিসটা শক্ত, এই জিনিসটা করে কি, একটা এই ধরো আমার হাত, এই হাতের মধ্যে তুমি বলতে পারো যে ভাই আপনার বোনসের কাজ কি, বোনসের কাজ আমার একটা গঠন দেওয়া, ঠিক তেমনি স্ক্লেরাইটের কাজ গঠন দেওয়া। এর মাঝখানে এই যে জয়েন্টগুলো থাকতেছে, এই যে আমাদের নরম যে ল্যাক্স জিনিসটা থাকতেছে, সেটা কি আমার নড়াচড়ার কাজে হেল্প করতেছে, লাইক দ্যাট। ঠিক আছে, এই যে হেড, ঠিক বলেছো তোমরা, আমাদের যে ক্রেনি মানে করটিকার যে অস্থিগুলো আছে তার মধ্যে সন্ধি রয়েছে, সূচার সন্ধি রয়েছে। ওকে, সো তাহলে আমরা জানতে পারলাম যে আমাদের কি কি অংশ রয়েছে। এরপর আসো যে আমরা আরেকটা জিনিস জানবো যে ঘাসফড়িংয়ের দেহ, আমরা যে ঘাসফড়িংয়ের দেহখণ্ডের কথা বলি, ঘাসফড়িংয়ের দেহখণ্ডের মধ্যে আমাদের তিনটা অংশ রয়েছে। ঘাসফড়িংয়ের যে দেহখণ্ড, আমরা ঘাসফড়িংয়ের দেহখণ্ডের মধ্যে তিনটা অংশ দেখতে পাই। সেই তিনটা অংশ নিয়ে তোমাদের একটু বলবো, যে এই জিনিসটা তোমরা অনেকেই বোঝো না, ভুলে যাও। ঘাসফড়িংয়ের যে দেহখণ্ড রয়েছে, দেহখণ্ডের মধ্যে আমরা তিনটা অংশ দেখতে পাই। ঘাসফড়িংয়ের দেহখণ্ডটাকে তুমি এইভাবে চিন্তা করো, ঠিক আছে? ঘাসফড়িংয়ের দেহখণ্ডটা ইজ লাইক দ্যাট, এটার মতো ঘাসফড়িংয়ের দেহখণ্ড। পুরা দেহ জুড়েই কি হচ্ছে যে আমাদের স্ক্লেরাইট থাকে কিনা, এই প্রশ্নটা করেছে হচ্ছে আমাদের আহমেদ শাফি শরীফ, যে পুরো দেহ জুড়েই কি স্ক্লেরাইট থাকে না। ওদের যে বহির্কঙ্কাল, উপরের যে আবরণটা না, একদম তেলাপোকার উপরের যে আবরণটা দেখবে, ঘাসফড়িংয়ের উপরের যে আবরণ, সেই জায়গাটা জুড়ে স্ক্লেরাইট থাকে। ঠিক আছে, হ্যাঁ এই যে ঠিক বলেছো তোমরা, স্কাল আমাদের যে ব্রেন, আমাদের যে করটিকার অস্থি, তার মধ্যে সূচার থাকে। ওকে, সো এরকম একটা অংশের কথা চিন্তা করো। তার মানে কি, এই অঞ্চলটা আমার কি সামনের অঞ্চল, সামনের অংশ। আমরা যদি 3D ডায়াগ্রাম চিন্তা করি, এই অংশটা আমাদের কি, এই অংশটা হচ্ছে আমাদের পেছনের অংশ। মানুষ কমে যাচ্ছে সময়ের সাথে সাথে, মানে হচ্ছে লাইভ মনে হয় বোরিং হয়ে যাচ্ছে না, তো এই জন্য মানুষ কমে যাচ্ছে। দেখো তাহলে এটা হচ্ছে সামনের অংশ। বেশিক্ষণ লাইভ নেই, যারা চলে যাচ্ছ বারবার, তারা হচ্ছে যে আর কিছুক্ষণ অপেক্ষা করো, আর 20 মিনিটের মতো লাইভ আছে। এই ব্যাপারগুলা 20-25 মিনিট পড়াবো, এই ব্যাপারগুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট, ভুলে যাও তোমরা। সো দ্যাটস ওয়াই একটু সূক্ষ্ম ব্যাপারগুলো আমি একটু মনে রাখার চেষ্টা করাচ্ছি তোমাদের। এই যে এটাকে বলি আমরা সামনের অংশ, এই অংশটাকে আমরা কি বলি, পেছনের অংশ। এবং এইটা কি, এটা আমাদের একটা পাশ, এটা আমাদের একটা পাশ, এটা আমাদের দুই পাশ। ঠিক আছে, তার মানে কি, এটা হচ্ছে আমাদের পার্শ্ব দেশ, তাই তো? এই যে সামনের যে অংশটা আছে, এটাকে আমরা মেডিকেলীয় ভাষায় আমরা বলি অঙ্কীয় দেশ। এটাকে আমরা মেডিকেলীয় ভাষায় কি বলি, অঙ্কীয় দেশ বলি আমরা মেডিকেলীয় টার্মিনোলজিতে। পেছনের যে অংশ রয়েছে না, পেছনের অংশকে আমরা বলি পৃষ্ঠীয় দেশ বা পিঠের দেশ। পৃষ্ঠ মানে পিঠ, পৃষ্ঠীয় দেশ। আর দুই পাশের যে অংশ, তাকে তো আমরা কি বলছি, পার্শ্ব দেশ, নাম দিয়েই দিয়েছি। তো অঙ্কীয় দেশ, পৃষ্ঠ দেশ, পার্শ্ব দেশ, তিনটা নাম রয়েছে। এখন এই তিনটার আবার এই ঘাসফড়িংয়ের জন্য স্পেসিফিক নাম রয়েছে।
আচ্ছা, মস্তকের ব্যাখ্যা চাইছে গোলাম সাদিক। ওই যে কথাটা বললাম না সূচার সন্ধি, এটার ব্যাখ্যা আমার ইউটিউবে দেখবা আসল অস্থি দেখে শিখি, সেই সিরিজের করটিকার মধ্যে আমি বলে দিয়েছি। ওকে, সো এই যে আমাদের সামনের অংশ অঙ্কীয় দেশ, এর একটা নাম আছে, এর নামটা মনে রাখার জন্য আমরা একটা ট্রিক খাটাবো। একটু ট্রিক করে বায়োলজি না পড়লে না বায়োলজি মনে থাকে না। চিন্তা করে দেখো তো, এই যে আমি টাচ করছি একটা জায়গায়, আমার এই জায়গায় একটা অস্থি আছে, বলো তো বাচ্চারা এই অস্থিটার নাম কি? মানে এই বরাবর একটা অস্থি আছে, এই ঠিক এই বরাবর একটা অস্থি আছে, বলো তো এই বরাবর আমার অস্থিটার নাম কি? বলে ফেলো দেখি তো কমেন্টে, এই জায়গার অস্থিটার নাম কি? ফার্স্টে কে বলতে পারে দেখি, এই জায়গার অস্থিটার নাম কি? এই জায়গার অস্থিটার নাম কেউ বলতে পারতেছে না। স্টার নাম। আমাদের এই জায়গায় একটা অস্থি থাকে, এটার নাম স্টার নাম। তোমরা আসল অস্থি দেখে শিখি, সিরিজটা দেখে ফেলো, এই জায়গার নাম স্টার নাম। সো এই যে আমাদের অঙ্কীয় দেশ বা সামনের যে অঞ্চল রয়েছে, এই অঙ্কীয় দেশের এই জায়গার যে বোনসটা বা এই জায়গার যে প্লেটটা থাকে দেহখণ্ডকে, এটার নামও বা অঙ্কীয় দেশের অংশটার নামও আমরা স্টার নাম বলি। অঙ্কীয় দেশের অংশের নামও আমরা কি বলি? স্টার নাম বলি। অঙ্কীয় দেশের নামটা আমরা কি বলি? স্টার নাম বলি। ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও যে অঙ্কীয় বা সামনের দেশ, আমারও কি এটা সামনের অঞ্চল না? আমারও তো এটা সামনে, আমার কি পেছনের অঞ্চল? এটাকে আমার পিঠ না, এটা আমার সামনের অংশ। এটাকে কি বলি আমরা? আমাদেরও কি অঙ্কীয় দেশে কি অবস্থা? স্টার নাম। ওদের অঙ্কীয় দেশে কি? স্টার নাম। ওদের পেছনে বা পৃষ্ঠ দেশে কি থাকবে? পৃষ্ঠর মধ্যে দেখো, আমি পৃষ্ঠকে ঠ দিয়ে লিখছি, পৃষ্ঠকে আমি ট দিয়েও লিখতে পারি, লিখলাম আমি পৃষ্ঠ। পৃষ্ঠ যদি ট দিয়ে লিখি তাহলে এটা ট আছে এটার ভেতর। অঙ্কীয় দেশে কোনো ট আছে? এনি ট ইন অঙ্কীয় দেশ? নো, আমরা কোনো ট অঙ্কীয় দেশে খুঁজে পাইনি। পৃষ্ঠ দেশের ট আছে। সো যেহেতু পৃষ্ঠ দেশের ট আছে, এই পৃষ্ঠ দেশের অংশের নামটাও ট দিয়ে হবে। এটার নাম হচ্ছে টারগাম। এটার নাম কি? এটার নাম টারগাম। ঠিক আছে, তাহলে সামনের অংশের নাম স্টারনাম, পেছনের অংশের নাম টারগাম। ঠিক আছে, তাহলে এই যে পার্শ্ব দেশ রয়ে গেল, পার্শ্ব দেশের অঞ্চলের নাম কি হবে? পার্শ্ব দেশের অঞ্চলের নাম দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ব দেশের অঞ্চলের নাম স্টারনাম, টারগাম, দুইটা তো চলে গেল, সারগাম, সারগাম। পার্শ্ব দেশের নাম হবে, পার্শ্ব দেশের যে নামটা সেটা প দিয়ে শুরু। পার্শ্ব দেশের মধ্যে আমাদের প আছে। সো এখন বলবা ভাইয়া এখানেও তো প ছিল, পেছনে বা পৃষ্ঠ দেশেও তো প ছিল, বাট পৃষ্ঠ দেশের আমরা টটাকে বেশি গুরুত্ব দিয়েছি, এই জন্য টারগাম নাম হয়েছে। আর পার্শ্ব দেশের যে নামটা, মানে এখানে আসলে কি আমাদের মনে রাখার জন্য, নিজের মনে রাখার সুবিধার্থে আমি নিজের মতো লজিক বানায় নিব। সো এই যে আমাদের পার্শ্ব দেশ, এই অংশটার নাম কি? এই অংশটার নাম হচ্ছে পার্শ্ব দেশের যে এই যে দুই পাশে দুইটা থাকে, যে এই দুই পাশে দুইটার নামই হচ্ছে আমরা কি বলি? এটা এবং এটা দুইটার নামই আমরা বলি প্লিউরন। দুইটার নামই আমরা কি বলি? প্লিউরন। তা আশা করি এই জিনিস জীবনে ভুল হবে না যে অঙ্কীয় দেশ, অঙ্ক মানে সামনে, সামনে আমাদের কি আছে? যখন পরীক্ষায় আসবে যে ঘাসফড়িংয়ের অঙ্কীয় দেশকে আমরা কি বলি, তখনই হচ্ছে কি করবা? নিজের এখানে হাত দিয়ে ফেলবা, হাত দিয়ে মনে করার চেষ্টা করবো এইটা জানি কি ছিল, এটার নাম স্টার নাম। ঠিক আছে, পৃষ্ঠ ট আছে, দ্যাটস ওয়াই আমাদের কি হবে? টারগাম। পার্শ্ব দেশের এই পয়ের সাথে মিলিয়ে নামটা সে প্লিউরন। নাম কি? প্লিউরন। তাহলে আমাদের দেহখণ্ডের মধ্যে আমরা এই তিনটা জিনিস দেখতে পাই, স্টারনাম, টারগাম, প্লিউরন। এই তিনটা অংশ আমরা দেখতে পাচ্ছি ঘাসফড়িংয়ের মধ্যে। ঠিক আছে, সো আশা করি এই জিনিস লেখা শেষ, আমরা মুছে ফেললাম। একদম বেসিক একটা ব্যাপার, এই কথা বারবার 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 ঘাসফড়িং পড়তে গেলে আসবে। সো আসো এবার আমরা ঘাসফড়িংয়ের 1 2 3 4 5 মুছে ফেললাম। ঠিক আছে, আসো এবার আমরা ঘাসফড়িংয়ের বাকি অংশ নিয়ে একটু আলোচনা করি। ঘাসফড়িংয়ের আমরা যদি দেহের বিভাজন বা ডিভিশন অফ দ্য বডি নিয়ে কথা বলি, যে ঘাসফড়িংয়ের দেহের মধ্যে আমরা কি কি অঞ্চল পাই, ডিভিশন অফ বডি, যে ঘাসফড়িংয়ের দেহের মধ্যে আমরা কি কি অঞ্চল পাবো, তখন আমি মনে রাখবো এটা হ্যাট। হ্যাট দিয়ে মনে রাখবো আমরা। হ্যাট দিয়ে কি মনে রাখা যায় দেখি, আমরা হ্যাট দিয়ে কি মনে রাখতে পারি, কি কি অঞ্চল পাওয়া যায়। সো আমরা তো অলরেডি জানি যে ঘাসফড়িংয়ের মধ্যে আমাদের কি পাওয়া যায়? হ্যাট মানে হেড। ঘাসফড়িংয়ের মধ্যে আমাদের একটা হেড, বা হেড মানে মাথা বললেও এখানে আমরা মস্তক বলি নর্মালি। এ দ্বারা কি আসে? অ্যাবডোমেন। অ্যাবডোমেন মানে আমরা কি বলি? অ্যাবডোমেন মানে আমরা বলি হচ্ছে উদর, পেট। টি মানে কি? টি মানে থোরাক্স। থোরাক্স মানে কি? বক্ষ। ঠিক আছে, থোরাক্স মানে কিন্তু বক্ষ। তাহলে মস্তক, বক্ষ, উদর তিনটা অঞ্চলে আমরা ঘাসফড়িংকে ভাগ করতে পারি। সো ঘাসফড়িংয়ের কোন অঞ্চলে কি পাওয়া যায় সেটা আজকে আমরা ঘাসফড়িংয়ের মস্তক নিয়ে, আচ্ছা তিনটা অঞ্চল নিয়ে আমরা একটু ব্রিফ ছোটোখাটো একটু আলোচনা করি যে কোন অঞ্চলে কি আমরা দেখতে পাবো। মস্তকে আমরা কি পাবো, আমরা বক্ষে কি পাবো, আর আমরা উদরে কি পাবো, এই জিনিসটা নিয়ে আমরা একটু আলোচনা করি।
মস্তকের কথা যদি আমি তোমাকে প্রথমে বলি, ঘাস ফড়িংয়ের হেড বা মস্তক, এটা দেখতে অখণ্ডায়িত, যে এটা একটা সিঙ্গেল একটা পিস, যে মস্তকটা বা এদের যে হেডটা আছে এটা একটা সিঙ্গেল একটা পিস, যে অখণ্ডায়িত থাকে, যেকে আমি কোনো খণ্ড আকারে ভাগ করতে পারবো না, যে একটা সিঙ্গেল, সে বলে যে সে এমন একটা ভাব নেয় যে আমি সিঙ্গেল, ঠিক আছে, বাট তার হচ্ছে যে কিছু মানুষ আছে না যে ভাব নেয় সে সিঙ্গেল, বাট পরে খুঁজতে গেলে দেখা যায় না সে মিঙ্গেল, সো সেরকম ও ভাব নিবে সিঙ্গেল, বাট হচ্ছে ওকে যদি তুমি একটু ঘাটাঘাটি করো, ওর যদি পুরাতন ইতিহাস ঘেটে দেখো, তাইলে খুঁজে পাবা যে এটা যখন ভ্রূণীয় অবস্থায় ছিল, মানে বাচ্চা অবস্থায় ছিল, তখন সে মিঙ্গেল ছিল, তার মানে তার সাথে আরও মানুষ যুক্ত ছিল। সো নর্মালি সে অখণ্ডায়িত বা ভ্রূণীয় অবস্থায়, আমরা যদি ভ্রূণীয় অবস্থায় দেখি, যে ভ্রূণীয় অবস্থা যদি আমরা দেখি, তো ভ্রূণীয় অবস্থায় এই মস্তকের 6 খণ্ড ছিল। মস্তকের কয়টা খণ্ড ছিল? 6 খণ্ড ছিল ভ্রূণীয় অবস্থায়। আমরা নর্মালি বলি তার কোনো খণ্ড নাই, সেও একটা ভাবনা নেই, ও আই হ্যাভ নো খণ্ড, বাট আমরা যদি হিসাব করে দেখি বা একটু ডিপে গিয়ে নজর দিই, তখন দেখব যে ভ্রূণীয় অবস্থায় সে কয় খণ্ড বিশিষ্ট ছিল? ভ্রূণীয় অবস্থায় সে 6 খণ্ড বিশিষ্ট ছিল। এবং এই যে আমাদের মস্তক, এটা হচ্ছে নাশপতি আকৃতির। মানে আমার কাছে একটা জিনিস অবাক লাগে, যে নাশপতি আর আপেলের মধ্যে পার্থক্য কি? পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে নাশপতি আর আপেলের মধ্যে না যথেষ্ট পার্থক্য আছে। এখন চলো আমরা আবার একটু রিমাইন্ড করি। তো এখানে যে ভালো বাচ্চারা, যে 137 জন ভালো বাচ্চা এখন আমাদের লাইভে যুক্ত আছো, তারা একজন আমাকে বলে ফেলো তো, নাশপতি আকৃতির এই যে হেড, নাশপতি আকৃতির হেড আমরা কোথায় পাই, বা কোন, এটা উদ্ভিদ বিজ্ঞান বইয়ে, উদ্ভিদ বিজ্ঞান বই, বলতো কার জননাঙ্গ দেখতে নাশপতি আকৃতি, কোন জননাঙ্গ দেখতে নাশপতি আকৃতির, কমেন্টে জানাও, ঠিক আছে? সো নাশপতি আকৃতির হয়। আরেকটা কথা তোমাদের অনেক ভোগায়, সেই কথাটা নিয়ে আজকে আমরা একটু কথা বলি। হাইপোগন্যাথাস, তো হাইপোগন্যাথাসের মধ্যে এই যে ন্যাথাস কথাটা আছে না, আর হাইপো, ন্যাথাস মানে আসলে মুখপাঙ্গ, ন্যাথাস মানে আমরা কি বুঝাই? মুখপাঙ্গ। আর হাইপো মানে এই জায়গায় বুঝাচ্ছে নিচে, মানে হচ্ছে এই ধরো মস্তকের অংশ বা হেড, এটা হচ্ছে আমাদের হেডের যে অংশ বা হেডের যে অংশগুলা, আর এই নিচে, এই যে নিচে এই ব্যাপারটা ধরো, এটা হচ্ছে ওদের মাউথপিস বা মুখপাঙ্গ। তো এদের যে মুখপাঙ্গ আছে, সেই মুখপাঙ্গটা মস্তকের নিচে থাকে। তো ওদের যে হেড আছে, হেডের যে গঠন আমরা দেখব, হেডের যে বহির্কঙ্কাল আছে, হেডের বহির্কঙ্কালের নিচে এই যে ধরো আচ্ছা, কমেন্টে ঝগড়াঝাটি করো না প্লিজ। আচ্ছা, আর্কিগোনিয়াম, হ্যাঁ আমরা হচ্ছে আর্কিগোনিয়াম যে দেখি, সেই আর্কিগোনিয়াম না তো, আর্কিগোনিয়াম বলতেছে কারা? অ্যানথ্রেডিয়াম। আমাদের হচ্ছে যে আমরা যে অ্যানথ্রেডিয়াম দেখি, সেই অ্যানথ্রেডিয়াম হচ্ছে নাশপতি আকৃতির। আর্কিগোনিয়াম তো ফ্লাক্স আকৃতির, অ্যানথ্রেডিয়াম নাশপতি আকৃতির। আচ্ছা ফরহাদ থামো, এখানে হচ্ছে যে বলছে যা বলছে আমি ডিল করতেছি। আচ্ছা, তো দেখো যে এখানে মাথায় রাখবা যে এই যে আমাদের ওদের কি হয়, এটা হচ্ছে ধরো হেড, আমাদের এই যে আঙ্গুলটা আছে না, আমার এই যে আঙ্গুলের মিলিত স্থান, এটা ধরো মুখপাঙ্গ, আর উপরের অংশটা হেড, যে আমি যেটা দিয়ে তোমাদের তাকাচ্ছি। সো এই যে আমাদের তাকাচ্ছি যে জিনিসটা দিয়ে, সেটা আমাদের কি, তাকাচ্ছি যে জায়গাটা দিয়ে, সেটা ধরো আমাদের হেডের যে বহির্কঙ্কাল স্ট্রাকচার। এই যে আমাদের আঙ্গুলগুলা যে আছে, আঙ্গুলগুলা কি, আঙ্গুলগুলো হচ্ছে আমাদের মুখপাঙ্গ। সো মুখপাঙ্গগুলোর নিচের দিকে, হেড এই জায়গায় এরকম একটা গঠন দেখা যায়। আরেকটা গঠন দেখা যায়, দেখার সুযোগ করে দিব, আরেকটা গঠন দেখা যায়, আরেকটা দেখা যায় ধরো এই হচ্ছে আমাদের হেডের অংশ, আর এই ধরো মুখপাঙ্গ। আমি জাস্ট ডায়াগ্রামেটিক একটা পিকচার রাখছি, ঠিক আছে? এটা ধরো আমাদের হেড, এটা ধরো আমাদের মাউথপিস, এরকম। আরেকটা দেখা যায় এই হচ্ছে আমাদের হেড, আর এরকম পেছনের দিকে আমাদের মাউথপিস থাকে।
সো এরকম 3 ধরনের ন্যাথাস আমরা দেখতে পাই বা 3 ধরনের মুখের গঠন আমরা দেখতে পাই আমাদের নানা পর্বের আর্থ্রোপোডা পর্বের প্রাণীর মধ্যে। সো এই যে যেটা মুখপাঙ্গটা নিচের দিকে থাকে সেই জিনিসটাকে আমরা কি বলি? হাইপোগন্যাথাস। আমি জায়গা দিচ্ছি তোমাদের লেখার জন্য। সামনের দিকে যদি থাকে তখন তাকে আমরা কি বলবো? যে মুখপাঙ্গ আমাদের মুখ হেডের সামনের দিকে মুখপাঙ্গ, তখন তাকে আমরা বলবো কি? প্রোগন্যাথাস। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে পেছনের দিকে যদি থাকে, যে আমাদের এটা পেছনের দিকে, এটার নাম হচ্ছে অপিস্থোগন্যাথাস। ঠিক আছে? প্রো মানে আগে, হাইপো মানে নিচে, আগে বা সামনে, আর অপিস্থ মানে পেছনে। ঠিক আছে? তো আমরা তো নর্মালি যে হাইপোগন্যাথাস ধরনটা আছে আমাদের, এই যে হাইপোগন্যাথাস যে ধরনটা, এই হাইপোগন্যাথাস ধরনটা আমরা কোথায় পাচ্ছি? এই যে আমাদের গ্রাস হোপারে আমরা পাচ্ছি, আমাদের যে গ্রাস হোপার রয়েছে তাদের মধ্যে আমরা পাচ্ছি। প্রোগন্যাথাস যে আছে এটা আমরা পাই গুবরে পোকার মধ্যে, গুবরে পোকা, বা এটাকে বলে গ্রাউন্ড বিটেলস। আর অপিস্থোগন্যাথাস যার মুখপাঙ্গটা মস্তিষ্কের পেছনের দিকে, এই জিনিসটা আমরা দেখতে পাই ছাড় পোকার মধ্যে। এটা আমরা কার মধ্যে দেখতে পাই? ছাড় পোকা। ঠিক আছে? তো এরকম মাউথের গঠন এরকম নানা প্রকৃতির হয়। সো আমরা যে জিনিসটা পড়তেছি এটারটা মুখপাঙ্গটা কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। এটার মুখপাঙ্গ কোন দিকে থাকে? নিচের দিকে থাকে। ঠিক আছে? মানুষেরটা কি প্রোগন্যাথাস বলতে পারবা কি না? মানুষের তো এই জায়গায় মুখপাঙ্গ না। আচ্ছা, এখানে আসলে আবার আমরা মাইক দিব, এত 1 মিনিট। সো উপরে থাকার গঠনটা দেখা যায় না নর্মালি, মানে আমরা এটা আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের জন্য বলছি, আর্থ্রোপোডা পর্বের এর বাইরে দেখা যায় না। মানুষের ক্ষেত্রে কি? মানুষের ক্ষেত্রে দেখো মস্তক উপরে, আর এটা কিন্তু নিচে মানুষের ক্ষেত্রে, তাই না? সো আমাদের এটা কিন্তু নিচে, এবং ওদেরটা একদম নিচে, এরকম ভার্টিক্যালি, মানে এরকম থাকবে। এই হেডের সোজা বরাবর নিচে থাকবে, ভার্টিক্যালি নিচে থাকবে। আমাদের কি ভার্টিক্যালি নিচে? আর আমাদের না এইসব ক্লাসিফিকেশনে ফেলে না, এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের জন্য ক্লাসিফিকেশন। তানিয়া ইসলাম বলছে যে আজকের ক্লাসের উপর একটা এক্সাম নিলে ভালো হতো। দেখো তোমাদের আজকে এবং কালকে যে 2টা এক্সাম, আঙুল ব্যথা করতেছে, আজকে আর কালকে যে 2টা ক্লাস হবে সেই 2টা ক্লাসের উপর তোমাদের এক্সাম নেওয়া হবে। এবং আমি সাদাব, আমি কখনোই এমন কোনো কাজ করি না যেখানে আমি স্টুডেন্টদের দায়বদ্ধতা ক্রিয়েট করতে পারি না। আমার কোর্স বলো, আমার ইউটিউবের ভিডিও বলো, সব জায়গায় আমার একটাই লক্ষ্য থাকে, যে ভিডিওটা আমি দিব সেটার উপর আমি এক্সামও নিব। কারণ কি? দায়বদ্ধতা ক্রিয়েট করতে হবে। তুমি একটা জিনিস মাথায় রাখবা, তোমার লাইফে সফলতার জন্য বা কোনো কিছু অ্যাচিভ করার জন্য তোমার 2টা জিনিস দরকার। আমাদের মোটিভেশনাল স্পিকাররা আমাদের এই কথা বলে না। আমাদের মোটিভেশনাল স্পিকাররা আমাদের একটা কথাই বলে যে যে কোনো কাজ শেষ করার জন্য তোমার দায়বদ্ধতা থাকতে হবে। যে তোমার কি থাকতে হবে? আর না, আমাদের মোটিভেশনাল স্পিকাররা বলে ডেডলাইন থাকতে হবে, যে যে কোনো কিছু করার জন্য আমাদের ডেডলাইন থাকতে হবে। নো, ডেডলাইন থাকলে কোনো কিছু হয় না। তোমার একটা জবাবদিহিতার জায়গা থাকতে হবে, একটা দায়বদ্ধতার জায়গা থাকতে হবে। ডেডলাইন আছে একটা কাজ করার জন্য। তোমার একজন বললো, অপরিচিত মানুষ, যে 5 তারিখের মধ্যে আমাকে একটা কাজ করে দিও, তাকে তুমি চিনো না, তাকে জানো না, তার কাছে তোমার কোনো দায়বদ্ধতা নাই, তুমি কি তার ডেডলাইন জীবনে শুনবা না? তো আমাদের দায়বদ্ধতার জায়গা ক্রিয়েট করতে হবে। অনলাইন এডুকেশনের যে ফ্যালাসিটা বা যে আগে যে দিকটা প্রবলেম ছিল, যে ইউটিউবে ভিডিও দিয়ে যাইতো নানা মানুষ, নানা চ্যানেলের 1000টা ভিডিও
ভিডিও আছে ইউটিউবে, বাট কেউ সেই ইউটিউব ভিডিওর উপর এক্সাম নেয়? যদি এক্সাম না নেয় তাহলে স্টুডেন্ট কেন তার ইউটিউব ভিডিও দেখে নিজ যোগ্যতায় নিজ চিন্তা ভাবনায় পড়ালেখা করবে, বাট সংখ্যাটা কম। নিজেকে দায়বদ্ধতা করা বা নিজেকে জাজ করা এমন স্টুডেন্টের সংখ্যা অনেক কম। সো দ্যাটস ওয়াই আমরা চাই যে আমি ইউটিউবে যে ভিডিও দিই বা যখন যে ভিডিও দিই, আমি আমার প্রাইভেট ব্যাচে হোক, অনলাইনে হোক, অফলাইনে যে ক্লাসে নিব সেই ক্লাসের উপরে এক্সাম হবে, কারণ এক্সাম হলে স্টুডেন্ট নিজেকে জাজ করবে, তার একটা দায়বদ্ধতার জায়গা ক্রিয়েট হবে। ঠিক আছে, সো আমরা এই দায়বদ্ধতাটাই ক্রিয়েট করতে চাচ্ছি। কালকে আরেকটা ক্লাস আছে, তারপর আমরা 6 তারিখের দিকে মানে এক্সাম নিব, কারণ 5 তারিখে আমার প্রাইভেট ব্যাচে ওদের একটা মান্থলি এক্সাম আছে 100 মার্কের। সো ওরা এক্সাম দিতে পারবে না নিলে। তাহলে দেখো আমরা এই হাইপোগন্যাথাস ধরনের মুখপাঙ্গ দেখতে পাই, আমরা এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপর আসো হচ্ছে আরেকটা কথা, যে এই যে আমাদের মস্তকের যে বহির্কঙ্কাল, এই মস্তকের বহির্কঙ্কালকে, মস্তকের যে বহির্কঙ্কাল আছে, এই মস্তকের বহির্কঙ্কালকে আমরা কি বলি? মস্তকের বহির্কঙ্কালকে আমরা বলি এপিক্রেনিয়াম। একটা জিনিস মাথায় রাখবো, আমি যখন লাইভ ক্লাস নিব, সেই লাইভ ক্লাসে আমি তোমাদের অনেক অল্প জিনিস পড়াবো, এমন পাবা না যে একদম ভাষায় ফেলছি পড়ায়া, খুব অল্প জিনিস পড়াবো, বাট যে টপিক্সটা পড়াবো সেই টপিক্সের A to Z তোমাকে পড়াবো। আমার পড়ানোর স্টাইল এটা যে ফ্রম বেসিক টু সুপার হিরো। এমন কোনো লাইভ ক্লাস আমি কখনো আইসা বলবো না যে এই টপিক্সটা আমি কভার করে দিব, শেষ করে দিব। নো, আমি কোনো টপিক শেষ করার জন্য আসিনি, আমি এসেছি একটা টপিক্স তোমাকে সেটা বিস্তারিতভাবে বোঝানোর জন্য, যেন এই টপিক্সে প্রশ্ন করে তোমাকে কেউ আটকাতে না পারে। ঠিক আছে, তো দেখো এই যে আমাদের হাইপোগন্যাথাস, এখানে আমাদের নিচে মুখপাঙ্গ থাকে, এবং এই যে মস্তকের বহির্কঙ্কাল তাকে আমরা বলি এপিক্রেনিয়াম। ক্রেনিয়াম কথাটা আসছে ক্রেনিয়াটা, বা আমাদের মস্তক থেকে আসছে ক্রেনিয়াম। এপি মানে চারপাশ, আমাদের মস্তকের চারপাশে, যেমন আমার মস্তকের চারপাশে চামড়া আছে না, স্কিন আছে না, ঠিক তেমনি এই ঘাসফড়িংয়ের মস্তকের চারপাশে যে আবরণটা আছে সেখানেও কিছু কিউটিকলযুক্ত আবরণ থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলি? এপিক্রেনিয়াম বলি। মস্তকের বহির্কঙ্কালের যে আবরণ থাকে তাকে আমরা এপিক্রেনিয়াম বলি। মস্তকের বহির্কঙ্কালের যে আবরণ তাকে আমরা কি বলি? এপিক্রেনিয়াম বলি। তো ওদের এই যে মস্তক রয়েছে, মস্তকের মধ্যে আমরা কিছু খণ্ড পাই, আমরা এপিক্রেনিয়াম বা এর আরেকটা নাম আছে, এই যেহেতু আমরা বলছি যে আবরণ, আবরণকে আমরা ক্যাপসুলও বলি, আবরণকে আমরা ক্যাপসুল বলি। আমরা যে ক্যাপসুল খাই না, ট্যাবলেট আর ক্যাপসুল, তোমরা ওই যে অনেকে ওষুধ খাও যারা, তারা দেখবা যে আমাদের দুই টাইপের ওষুধ পাওয়া যায়, একটা ট্যাবলেট আর একটা ক্যাপসুল পাওয়া যায়। ক্যাপসুলের ভেতরে তোমরা ছোটোবেলায় তোমরা করছো কিনা জানি না, আমি ছোটোবেলায় করতাম কি, বাসায় যখন ক্যাপসুল নিয়ে আসতো, সেই ক্যাপসুল ধরো নিয়ে আসতে 10টা, আম্মু বা আব্বু বা আমি অসুস্থ, সেখানে ক্যাপসুল আনছে খাওয়ার জন্য, ডাক্তার ক্যাপসুল দিছে, আমি করতাম কি সেই ক্যাপসুলটা খুলে ফেলতাম, খুলে ফেলে দেখতাম যে ভেতরে ভুনভুনি মানে ছোটো ছোটো দানা আছে। সো ওই তাহলে কি ক্যাপসুল মানে কি? ক্যাপসুল মানে কিন্তু একটা আবরণ, সেই আবরণের ভেতর কিছু দানা থাকে, আমাদের পেটের ভেতর গিয়ে সেই আবরণটা গলে যায়, দানাগুলা বের হয়ে যায়। তার মানে কি এখানেও কিন্তু আমাদের কি হেডের চারপাশে একটা আবরণ থাকে না, সেটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা কি বলতে পারি? হেড ক্যাপসুল। লাইভ চ্যানেল আবার কালকে আমাদের লাইভ ক্লাস 3 এবং 4 তারিখ টানা তোমাদের 2টা লাইভ সেশন নিব, এর বেশি লাইভ সেশন নিতে পারছি না, কারণ 5 তারিখ থেকে আমার প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে, তখন আমি আর সময় দিতে পারবো না লাইভ ক্লাসে, এই টাইমটা আমার কাছে ফ্রি থাকবে না। এবং আমি আজকে তোমরা থ্রো আউট 129 জন লাইভে আছো টিল নাও। সো আমি যদি ক্লাস শেষে দেখি যে না আমার লাইভটা প্রায় 50 থেকে 100টা শেয়ার হয়েছে, এবং তোমরা A to Z 2টা লাইভেই 100 জন করে আছো, এবং আমার মেম্বারও যদি বেড়ে যায়, এবং তোমাদের যদি আগ্রহ থাকে, তাহলে ইনশাল্লাহ প্রতি মাসে আমরা 2টা লাইভ ক্লাস তোমাদের জন্য থ্রো করব। এবং আমার লাইভ ক্লাসে তোমরা যতটুকু এনার্জেটিক এবং যতটুকু আগ্রহ নিয়ে দেখে পাবো, আমার লাইভ ক্লাস এবং ইউটিউব ভিডিওর মধ্যে কিন্তু পার্থক্য আছে। লাইভ ক্লাসে আমরা যেভাবে পড়াই, ইউটিউব ভিডিওতে কিন্তু সেইভাবে আবেগটা আসে না। এই যে যেমন হচ্ছে যে তোমরা কমেন্ট করতেছো, তোমাদের কমেন্ট আমি দেখতেছি, তোমাদের সাথে একটু ইন্টারাকশন হচ্ছে, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, এখানে পড়ার যে মজাটা না, আমি আমার মনে হয় যে তোমরা যারা অনলাইন ক্লাস করো না এই পর্যন্ত, আজকের ক্লাস করে তোমাদের একটা কি এটা অফলাইন ক্লাসের মতো মনে হচ্ছে না? অফলাইনে টিচার যেমন মজা করে, অফলাইনে টিচার যেমন গল্প করে, লাইক দ্যাট আমার অনলাইন ক্লাসের বৈশিষ্ট্যটা, যে তোমার মনে হবে যে না তুমি অফলাইনেই ক্লাস করতেছো। তো হ্যাঁ, আজকের লাইভটা শোনো, লাইভ যা হবে গ্রুপে থেকে যাবে, কিন্তু রেকর্ডেড দেখে মজা নাই। সাদাব ভাইয়ের রেকর্ডেড ক্লাস করে তুমি মজা পাবা না, সাদাব ভাইয়ের ক্লাস করে মজা পাবা লাইভে আড্ডা হবে, এই যে হচ্ছে এই যে গল্প করতেছে এগুলা হচ্ছে আড্ডা হবে, এগুলা মজা লাগবে। সাদাব ভাইয়ের ক্লাস রেকর্ডেড করে মজা নেই। আচ্ছা দেখো, এই যে এপিক্রেনিয়াম আছে আমাদের মস্তকের বহির্কঙ্কাল, এপিক্রেনিয়াম, বা এটাকে আমরা কি বলি? হেড ক্যাপসুল বলি, হেড ক্যাপসুল বলি। ঠিক আছে, এই যে আমাদের মস্তক রয়েছে, এই মস্তকের মধ্যে আমরা কিছু অংশ খুঁজে পাই। ঘাসফড়িংয়ের যে মস্তক আছে, সেই মস্তকটা আমরা কয়েকটা অংশে খুঁজে পাই। তো
এই মস্তকের যে অংশ সেগুলো আমরা মনে রাখি একটা জিনিস দিয়ে, যে এখন তো বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে আমি ভিজে ফেলেছি। যে এই যে ধরো বৃষ্টিতে আমার খুব ভিজতে ভাল লাগে, তো এই বৃষ্টিতে ভিজে ফেলেছি, এটা দিয়ে আমরা যে এই মস্তকের অংশগুলোর নাম মনে রাখি ভি, জি, এফ, সি। ভি দ্বারা কি আসে? ভি দ্বারা আসে হচ্ছে ভার্টেক্স, জি দ্বারা জেনা, এফ দ্বারা ফ্রন্স, আর এটা দিয়ে কি? ক্লাইপিয়াস। এটা দিয়ে কি আসে? আরেকটা অংশের নাম, আরেকটা অংশের যে নাম আসে তার নাম হচ্ছে ক্লাইপিয়াস। ক্লাইপিয়াস। তো আমরা এই তিনটে অংশের নাম পেয়েছি, যে ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। তো এই চারটা অংশ আমাদের হচ্ছে এই ঘাসফড়িংয়ের মস্তকের মধ্যে থাকে। তো ভার্টেক্সটা খেয়াল করে দেখো, ভি, ভি শেপ। ভি মানে কি? আমাদের ভি, এটাকে বক্স করে দিলে কি হয়ে যাবে? ত্রিকোণাকার। তার মানে আমাদের ভার্টেক্স যেটা হবে সেটা আমাদের ত্রিকোণাকার হবে। ভার্টেক্সটা কেমন হবে? আমাদের ত্রিকোণাকার। মনে রাখতে হবে, মনে রাখবে কি? ভার্টেক্স মানে ভি, ভি ইউজড ফর ত্রিকোণাকার। জেনা যে রয়েছে, জেনাটা আমাদের দুই পাশেই থাকে, এটা আমাদের দুই পাশেই থাকে। ফ্রন্স নাম দেখলেই আমার মনে পড়ে যায় ফ্রন্টাল। ফ্রন্স নাম দেখলে আমার কি মনে পড়ে যায়? ফ্রন্স দেখলেই আমার হয় কি? ফ্রন্টাল। ফ্রন্স দেখলে আমার কি মনে? ফ্রন্টাল, ফ্রন্টাল। এই যে আমাদের কপাল রয়েছে, তো ফ্রন্স দেখলে আমাদের মনে হয় ফ্রন্টাল, এই যে কপাল। তো এদের যে ফ্রন্স থাকবে, এটাও কি হবে? মানুষের কপালের মতো। যদি দেখো যে আমরা অনেকে বলি না যে কপাল চওড়া, বা মানে ওই যে যাদের ভাগ্য অনেক ভালো থাকে তাদের ক্ষেত্রে একটা টার্ম ইউজ করে যে সাত কপাইল্লা বা কপাল বড়। ঠিক আছে, অনেকে বলে না কপাল বড়। তখন ওই যে কোনো ফ্রেন্ডরে যখন আমরা বলতাম দোস্ত তোর ভাগ্য অনেক ভালো, তোর কপালটা অনেক বড়, তখন এই যে এভাবে দেখাতে, দেখ আমার কপাল কত বড়। সো নর্মালি আমাদের কপাল কি হয়? চওড়া হয়। সো এই ফ্রন্স যেটা থাকে, এখানেও যে টার্মটা ইউজ করা হয়েছে সেটা কি? মানুষের কপালের মতো ফ্রন্সটা কি? চওড়া। মানুষের কপালের মতো ফ্রন্সটাও কি হয়? চওড়া। ফ্রন্সটাও কি হয়? ফ্রন্সটাও কি হয় আমাদের? ফ্রন্সটাও হয় চওড়া হয়। এবং এটা কিসের মতো? কপালের মতো। আমার এক ফ্রেন্ড ছিল, তার কপাল অনেক ভালো ছিল, আমরা তার প্রতি খুব জেলাস ছিলাম যে দোস্ত তোর কপাল কত ভালো, তোর কপাল কত বড়। ঠিক আছে। আর ক্লাইপিয়াস যে রয়েছে, এই ক্লাইপিয়াসটা আমাদের একটু বড় হয়। দেখো, ভার্টেক্স, জেনা, ফ্রন্স, সবার থেকে ক্লাইপিয়াস নামটা বড় না? ভার্টেক্স 6 ওয়ার্ডের, জেনা 4, এটাও 5 ওয়ার্ডের। ক্লাইপিয়াস অনেক বড় একটা ওয়ার্ড। সো ক্লাইপিয়াস এরকম চারকোনা, বা আমরা যেটাকে কি বলি? আমরা বলি আয়তকার। আয়তকার। এবং দেখো 4 কোণা, দ্যাট মিনস কি? কিসের মতো? প্লেটের মতো। আয়তকার, প্লেটের মতো থাকে এই অংশটা। তোমরা মস্তকের বহিঃকঙ্কালের ছবি আঁকতে পারো, ছবি আঁকলে তোমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে। সো তাহলে দেখো, এই যে আমরা মনে রাখবো যে ভিজে ফেলেছি, যে আমি ভিজে গেছি তোমাদের পড়াইতে পড়াইতে, অসম্ভব গরম। সো এই যে আমাদের ভিজে ফেলেছি, বি, জি, এফ, এল, সি। তো এটা দিয়ে কি? ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস। তো ভার্টেক্স কেমন? ত্রিকোণাকার। জেনা দুই পাশে আছে, আমাদের দুই পাশেই জেনা রয়েছে, আমাদের না, সরি, ঘাসফড়িংয়ের। ফ্রন্স মানে কি? ফ্রন্স হচ্ছে ফ্রন্টাল, মনে আসবে। ফ্রন্টাল মানে কপাল। তোমার খুব কপাল ভালো, তোমার কপাল অনেক বড়। সো কপাল বড় মানে কপাল চওড়া হয়। সো চওড়া কপাল হয়। আরেকটা কি বলেছে? আয়তাকার প্লেট। ওকে, আজান দিচ্ছে তো। সো আমরা হচ্ছে যে আমাদের ক্লাস আজকে এখানে সমাপ্ত। আজানের সময় যদিও কথা বলতে নেই। সো আজকে আমরা প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে একটা লাইভ সেশন করেছি। সেই লাইভ সেশনে আমরা ঘাসফড়িংয়ের প্রথম দিকের যে কথা আছে সেই, আচ্ছা আজানটা শেষ হোক আমার এলাকার, তারপর আমি কথা বলছি, নামাজে চলে যাই তোমরা, আমরা একটু স্টপ থাকি।
আচ্ছা, তো আজান শেষ, সবাই নামাজ পড়তে যাও যারা আছো। আর হচ্ছে আমাদের লাইভ ক্লাসের আজকে এখানে সমাপ্ত। টুইন্ডিংয়ের কথা বলবো, এই জন্য তোমাদের আটকে রেখেছি যে আমাদের নেক্সট দিন লাইভ ক্লাস ঠিক 5:15-তে শুরু হবে এবং এই আজানের আগ পর্যন্ত আমরা 1.5 ঘন্টা প্রায় পড়বো। এবং আমরা এই ফার্স্টের দিকের যে মানে ঝামেলাপূর্ণ যে কথাবার্তাগুলো আছে সেগুলো আমরা শেষ করব কালকে, ঠিক আছে? সো আশা করি আজকে লাইভে আমাদের শেষ পর্যন্ত 120 জনের মতো ছিল। কালকে আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট হচ্ছে আমরা কালকে লাইভে 300 জন নিয়ে লাইভ করব। আজকে সর্বোচ্চ 230 জনের মতো ছিল, কালকে আমরা সেটা হিট করে 300 জনে নিয়ে আসবো। সো তোমরা প্রমিস করো যে কালকে তোমাদের ফ্রেন্ডের কাছে আরও ছড়িয়ে দিবে এবং কালকের লাইভে যদি 300 জন হয় এবং হচ্ছে যে আমরা সবাই মিলে একসাথে ক্লাস করব। সো থ্যাংক ইউ অল। কালকে আবার 5:15-তে দেখা হবে যদি মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। সো আজকে যতটুকু পড়িয়েছি এই নোটটা পোস্ট করে দাও গ্রুপে এবং হচ্ছে যে যতটুকু পড়েছে তা নিজের একবার পড়ে নাও। থ্যাংক ইউ অল। সকলকে অনেক সংখ্য ধন্যবাদ আজকে আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম সকলকে।